আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পূরবী জুয়েলার্স। দর্শক, গেল কয়েক মাসে রাজধানী ঢাকা সহ সারা দেশে ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণের মতো অপরাধ লাগামহীনভাবে বেড়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অন্তর্বর্তী সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করলেও পরিস্থিতির উন্নতি তো হয়নি, বরং আতঙ্ক যেন ক্রমাগতভাবে বেড়ে চলছে। প্রতিদিনই ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক জায়গায় ভয়ঙ্কর ডাকাতির মতো ঘটনা ঘটছে। রাজধানীতে দিনে দুপুরেও ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। খোদ পুলিশের তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে 553টি ডাকাতির ঘটনা, 302টি অপহরণ, 949টি চুরির ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দাবি, বিপুল টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা। ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সহ চলমান অপরাধ প্রবণতা দ্রুত নিয়ন্ত্রণের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গতকাল মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় ডাকাতি, ছিনতাই প্রতিরোধের বাংলাদেশ চাই। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক শিপা হাফিজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিনিগদা, জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য মুনিরা শারমিন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং আরও আছেন সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও জানাতে চাই এবং একই সাথে অনুরোধ করতে চাই, আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয় নিয়ে আপনার যা প্রশ্ন আছে সেটিও স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে পারেন, কিংবা একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা রয়েছে, আপনি যা ভাবছেন কিভাবে এই ডাকাতি কিংবা ছিনতাই সহ অন্যান্য অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করা যায় সেই প্রসঙ্গে আপনার পরামর্শ, সেই প্রসঙ্গও আমরা শুনতে চাই। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতে আমরা একজন সম্মানিত সাংবাদিক যিনি আছেন তার আলোচনা দিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। হারুনুর রশিদ ভাই, আসতে চাই একেবারে সরাসরি যে পরিস্থিতি বাস্তবতার মধ্যে এখন আমরা আছি সেটাকে সামনে রেখে প্রশ্নটি করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি কেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার যারা সহ আলোচক রয়েছেন সবাইকে। কেন এই প্রশ্নটির জবাব দেওয়া আমার জন্য কঠিন, তবে কেন এটা সরকারের দিক থেকে বলা হচ্ছে, যেমন আপনি একটু আগেই বলছেন যে আসিফ নজরুল সাহেব বলেছেন যে পতিত স্বৈরাচাররা এখানে বিনিয়োগ করছে, টাকা আনছে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা গত রাতে মধ্যরাতের যে ঐতিহাসিক আপনার সংবাদ সম্মেলন করলেন আমার সাংবাদিকতা জীবনে রাত 3টায়, হ্যাঁ মধ্যরাত বলাও ঠিক হবে, লেট নাইট। তো আমার সাংবাদিকদের প্রথম দেখলাম যে সাংবাদিকদের ঘুম ভাঙিয়ে তিনি একই কথা বললেন। ভাবছিলাম হয়তোবা আসার কোনো খবর দেবেন, তিনি দেননি। যে জিনিসটা হচ্ছে যে আমি কারণটায় পরে বিশ্লেষণে যাই। এই ধরনের বক্তব্য কি হয়, মানে আমরা কি চাই নাকি শেখ হাসিনা শাসন করুক এই দেশে আবার, কিন্তু তারা কি সেই ল্যাঙ্গুয়েজে কথা কেন বলছেন? আমরা অতীতে দেখছি, আমি কখনোই কম্পেয়ার করি না এটাকে, আমি বলি আপনার সবসময় স্টকহোম সিনড্রোম, যে আগেরটাই ভালো ছিল, এক ধরনের মানুষের মানসিকতা আছে। এটা একটা সিনড্রোম যে আগের শোষকের ভাষায় শব্দগুলো পুরানো। তাহলে আমি যদি বলি আজকে শেখ হাসিনার নীতি রাজত্ব করছে, খুব কি ভুল বলবো? এই স্টাইলের কথাগুলো আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে, মানুষও শুনতে। এখন ধরেন যদি আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের সেই সমস্ত সন্ত্রাসী গ্রুপকে অর্থায়ন করে আপনার যদি এখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়, আসিফ নজরুল সাহেব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন, তো তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্যই তো আপনাদের এখানে বসানো হয়েছে। এই দায় দেওয়ার জন্য, অর্থাৎ এক ধরনের আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে বসানো হয়নি। এটা কিন্তু আরো আগেও বলেছে, এমন না যে 6 মাস পরে সেই প্রথম বললেন, আগেও কিন্তু বিভিন্ন ঘটনা। এই যে দায় চাপানোর প্রসঙ্গ আরুণ ভাই, যেটা আপনি বললেন যে বিগত সরকারের অনেকেই দেশে টাকা এনে অস্থির অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন, এখন প্রসঙ্গ হলো এখন যে বাস্তবতা, গণঅভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে এই দায় যদি যেদিকে চাপানো হোক, মানুষ সেটি কিভাবে গ্রহণ করবে? দায় চাপানোর বিষয়টা যদি দায়, আমি বলছি যে দায় থাকতেই পারে, কিন্তু সেটা তো দেখার দায়িত্ব আপনার, আপনি তো সেই দায়িত্বে আছেন। এখন সাধারণ মানুষ যেটা বলে, ওই যে আমি একটু আগেই বললাম যে তারাও যা বলতো এরাও তো তাই বলে, তাহলে আমি পরিবর্তনটা কোথায় পেলাম? এই জিনিসটা আমরা শুনতে চাই না, কেননা আমাদের 5ই আগস্টের যে অভিজ্ঞতা, এটি তো একটি অনবদ্য অনন্য একটি ঘটনা। এটি তো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে এ ধরনের ঘটনা তো আর ঘটেনি। সেই ঘটনার পর যদি আমরা এই ধরনের কথা শুনতে পাই, তাহলে কি আমরা খুব ব্যথিত হব না? ব্যথিত হচ্ছে না শহীদের আত্মা যারা মারা গেছেন, যাদের জীবন দিয়েছেন এই আন্দোলনে? নাম্বার সেকেন্ডে আমি আসি, এটা হচ্ছে ব্যর্থ মানুষরা
সবসময় অন্যের দিকে দায় দিতে চায়, এবং এটা তো খুব প্রচলিত প্রবাদই আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। মানে এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। আপনি দেখেন আমাদের আসিফ নজরুল সাহেব আগে খুব কথা বলতেন, এখন কিন্তু কমছে, কিন্তু আবার হঠাৎ করে উনি জ্বলে ওঠেন। যে জ্বলে ওঠা আমাকে কখনোই আকর্ষণ করে না। আমাকে আসলে এক ধরনের বিবমিশা শব্দটা আমি প্রয়োগ করতে চাই, যে আপনি আমার নিরাপত্তা দিতে পারছেন না। গত রাতেই তো একটা রাত হলো, গত রাতে কি ঘটেছিল? আমরা সাংবাদিকরা কেউ ঘুমাইনি আসলে। উনি যে 3টায় প্রেস কনফারেন্স ডেকেছেন তখন আমরা ঘুমাইনি, কারণ ভিডিও ভাইরাল হচ্ছিল, আপনি দেখছিলেন যে বনশ্রীর যে ঘটনা এবং কি পরিস্থিতি থেকে কুপিয়ে কয়েকজন মোটরসাইকেল আরোহী, এটা তো নতুন না। তারপরে একই সঙ্গে কিন্তু ওই সময় মোহাম্মদপুরের আরেকটি ঘটনার কথা শোনা যাচ্ছে। ওই দিন সন্ধ্যাবেলা, ওই সন্ধ্যাবেলায় কিন্তু আবার শঙ্কর এলাকায় মাইকে আপনার মানুষ হয়ে ভীত হয়ে যে ডাকাত আসতে পারে, আপনারা বেরিয়ে আসুন। আমি আবারও বলছি যে এরপরে কিন্তু আরও একটি বাসাবো এলাকায় কিন্তু সকালবেলা, আজকে গত সকালেও কিন্তু আরেকটি ঘটনা ঘটছে। সেখানে অবশ্য আপনার ওই ছিনতাই চেষ্টার মানুষ কিন্তু ধরে ফেলেছে। ওই রাতেই কিন্তু মান্ডা এলাকার একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ একই রাতে অনেকগুলো ঘটনা। আমি একদিন একটা কথা বলছিলাম, গুজবের রাত, গজবের রাত। যেমন যেদিন প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন দোভাসে গিয়েছিলেন, তখন সবাই যেরকম একটা পদত্যাগের গুজবে সারা রাত ঘুমোতে পারিনি গুজবে, তেমনি ওই দিন গুজব না, গত রাতটা ছিল আপনার সত্যিকারের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। সেই জিনিসটাকে অ্যাড্রেস করেন। আপনি মধ্যরাতে রাত 3টায় একটা প্রেস কনফারেন্স থেকে কি বললেন, যে তাদের ঘুম হারাম করে দেবেন। তো ঘুম হারাম করে দেবেন, আমাদের ঘুম তো হারাম করে দিয়েছে, তো আপনি কি করছেন? আমাদের মানে কি সাধারণ মানুষ ঘুমাতে পারছে না নিরাপত্তা সংকটের এই কারণে, সেটি বলছেন? অবশ্যই সাধারণ মানুষ ঘুমোতে পারছে না। আপনি যদি নিজেই প্রশ্ন করেন, যেমন আগে আমি ধরেন, আগে মানে কি, আগে বলতে আমি আমার জায়গার কথা বলছি, যে আমি কিন্তু রাত 3টায় বের হয়ে যেতাম। আমার বাসাটা কলাবাগান এলাকায়, যে কোনো প্রয়োজনে আমি ল্যাব এইডের সামনে চলে যেতাম, আপনার স্কয়ার হাসপাতালের সামনে চলে যেতাম, আমি কোনো ভয় পেতাম না। কিন্তু এখন আমি ভয় পাই। মানুষের ভিতরে নিরাপত্তা সেন্সটা যখন আপনি নিয়ে নেবেন, দুটো জিনিস এখানে ঘটে। একটা হচ্ছে ঘটনা তো ঘটছে, আর একটা হচ্ছে মানুষের ভিতরে সে নিরাপত্তার অভাব বোধ করছে। এটি যখন তৈরি হয়, এটা কিন্তু ব্যাক করাইতে অনেক বেশি সময় লাগবে, আপনাকে বেশি সময় লাগবে। আর একটা জিনিস আমি শেষ করি, যে পুলিশের যে নৈতিক জায়গাটা, সেটির উত্থান আমরা ঘটাতে পারছি না, যার ফলে কিন্তু আপনি অপারেশনগুলো ঠিক মতো দেখতে পাচ্ছেন। জি, হারুন ভাই, অনরসিদ অসংখ্য ধন্যবাদ। শিফা হাফিজা, আসতে চাই যে সরকারের তো 7 মাস চলছে, এই 7 মাসে সে যে ধরনের ব্যবস্থাগুলো নিয়েছে, অপারেশন ডেভিল হান্ট সহ আরও যে অভিযানগুলোর কথা আমরা জানি, বা অপারেশন তো ডেভিল হান্ট চলছে, কিন্তু পরিস্থিতির কতটা বদল হচ্ছে, যেটি সাংবাদিক হারুন রশিদ ভাই বলছেন, যে সাধারণ মানুষের আতঙ্ক কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, বিশেষ করে নাগরিক নিরাপত্তার প্রশ্নে। আমরা আলাপ করছি ডাকাতি ছিনতাই প্রতিরোধে বাংলাদেশ। কি বাংলাদেশ চাই? আমি একটু অ্যাড করতে চাই ওটার সাথে, নারীর চলাফেরা আক্রমণের থেকেও আমরা প্রতিরোধ চাই, মানে শুধু ডাকাতি ছিনতাই না করে। একটা হচ্ছে যে এই ধরনের একটা বিরাট পরিবর্তন তো এসছে, পরিবর্তন তো আবার খুব সময় নিয়ে আসে নাই, অনেকটা আকস্মিক এসেছে। তো এইরকম যখন একটা অসম্ভব শক্তিশালী স্বৈরাচারী একটা জগদ্দল পাথর ছিল, সেটা যখন সরে গেল, বিরাট একটা ভ্যাকুয়াম তো তৈরি হয়েছে, এটা তো স্বাভাবিক। তো সেই ভ্যাকুয়ামটাকে নিয়ে কাজ করার জন্য আমরা আসলে সময় দিয়েছি কিনা সেটা একটা প্রশ্ন। কেননা যারা আমাদের এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা কি আসলে সক্ষমতা, তাদের উপর কি আমরা নির্ভর করতে পারি, এটাও এখন আমরা স্পষ্ট হচ্ছে না। তাদের সক্ষমতা আছে কিনা, এমন কি লক্ষণ দেখছেন যে কারণে মনে হচ্ছে নির্ভর করা যায় না? মানুষজনের যখন একটা বিপদ হচ্ছে, এই যে এতগুলো মারামারি, এত কিছু হচ্ছে, পুলিশ বাহিনী চুপ করে দাঁড়িয়ে আছে সামনে, সবাই এটা জানছে, দেখছে, বলছে। তারা চুপ করে কি দেখতে চায় বা কি দেখে সেটা জানি না, দেখছেন। তার মানে কি, তারা কেন এগিয়ে আসছেন না? না আসলেই তো মানুষ ভরসা করতে পারে না। তা আমার যেটা মনে হয়, এই যে বিশ্বাস আর ভরসার জায়গাগুলো শক্ত করতে হবে, তাহলে সম্ভব এদের সাথে নিয়ে কাজ করা। আর এখানে রাজনৈতিক দলগুলোকেও কিন্তু ইনভলভ করতে হবে। এই যে আলোচনা, পুলিশের সাথে বসা, কথা বলা, সাহস সঞ্চার করতে হবে। ওরাও তো একটা ভয়ের মধ্যে, সবাই এখানে আমি একটু যোগ করি, সেটা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারকে যে সহযোগিতার প্রশ্ন, সেটি তো আমরা ক্রমাগত শুনছি। কোন রাজনৈতিক দলের নেতাকর্মী যদি তার সংগঠনের শক্তি বা আদর্শের বাইরে কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বড় রাজনৈতিক দলগুলো বলছে তার নেতাকর্মী কোনো অন্যায় করলে, অপরাধ করলে ব্যবস্থা গ্রহণ করুক। তাহলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে ভয় কোথায়? সবচেয়ে বড় কথা হচ্ছে, যারাই অন্যায়ের সাথে জড়িত তাদের আসলে জবাবদিহিতা এখন আমরা দেখছি না।
কোথাও আমরা অন্যায়কারীর উপরে শাস্তি হয়েছে, অন্যায়কারীকে জবাবদিহি করা হয়েছে, এগুলো তো আসলে আমরা পত্রিকা পড়ে তেমন নিউজ শুনে তেমন দেখতে পাই না। যদি আমরা দেখতাম এই জায়গায় ঘটনা ঘটেছে, 3 জনকে অ্যাটলিস্ট আমরা অ্যারেস্ট করেছি যারা এটা করেছে বলে আমরা বিশ্বাস করছি, তাহলে হতো। এই যে এত বড় বাসে এরকম একটা সারা রাত ধরে যে অন্যায়গুলো চললো, কোথায় ছিল আইন, আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? আর যখন ওরা থাকে না তখন মনে হয় আইদার তারা সক্ষম না, ওর তাদেরকে আমরা নির্ভর করতে পারছি না, ও তাদের সাথে সরকারের কোনো সমস্যা আছে। এই প্রশ্নগুলো কিন্তু জনগণের কাছে আসছে সবসময়। কিন্তু ওই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে, এরা আমাদেরই মানুষ, আমাদের নিরাপত্তার জন্য, দেশের জন্য কাজ করছে কিনা সেই জায়গাগুলো স্পষ্ট। মানে এই পর্যায়ে একটু ছোট্ট করে শুনতে চাই, যারা অপরাধ করছেন, পরিস্থিতি অস্থির অবস্থা সৃষ্টি করছেন বা নিরাপত্তা সংকট তৈরি করছেন, একটা হচ্ছে যে মোটা দাগে তারা অপরাধী, কিন্তু এর বাইরে তাদের আর কোনো পরিচয় আপনার চোখে পড়ছে কি? আপনি রাজনৈতিক প্রসঙ্গের কথা বলছিলেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলের বক্তব্য তো তারা বলছেই। হ্যাঁ, আমাদের যেমন আজকে এই জাস্ট আসার আগেই শুনছিলাম স্বরাষ্ট্র অ্যাডভাইজার বলছিলেন যে এরকম ঘটনা আগে অনেক ঘটেছে, এমন কোনো নতুন কিছু না। উনি আরেকটা কথা বলেছেন, রাত 3টার সময় যখন ঘটনা ঘটেছে আপনারা শুনে ফেলেছেন, আগে হলে এটা 3টার সময় শুনতে পেতেন না, এই জন্য আপনাদের মনে হচ্ছে একটু বেশি হচ্ছে। এই কথাগুলো শুনলে আমাদের ভরসাটাও একটু ধাক্কা খায় যে এত মানুষের এত সমস্যা হচ্ছে, এত হইচই মানুষ করছে কেন? নিশ্চয়ই জাস্ট হইচই করার জন্য হইচই করছে না, সমস্যা হচ্ছে বলেই। আমরা ইনক্যাপাসিটি দেখতেই পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেইখানে কাজ করতে হবে, সেইখানে জোর দিতে হবে, সেইখানে জোর দিতে হবে। শিফা হাফিজা আপা, অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আসতে চাই। আলোচনা যতটুকু এগিয়েছে এভাবেই আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি যে আইন শৃঙ্খলা বাহিনীও বলছে, সাধারণ মানুষের মধ্যে থেকে বক্তব্য হচ্ছে, আপনারা যারা আইনজীবী আছেন তারাও বলছেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে শীর্ষ পর্যায়ে সন্ত্রাসী বা অভিযুক্ত ব্যক্তিদের যখন জামিন তারা পেলেন, আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে জামিন পেলে তো আসলে সেখানে আর বলার কিছু থাকে না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে মাঠের অবস্থা বিচার করে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করলে পরিস্থিতি হয়তো এরকম হতো না। এখন এই রায় আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে কিনা, কারণ বিশেষজ্ঞরা বলছেন এটিও একটি অন্যতম কারণ। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা আমার সমস্ত সহ আলোচকদেরকে। আসলে আমাদের দেশের এখনকার যে পরিস্থিতি, এটার ক্রাইসিসটা তো জুডিশিয়ারির না, ক্রাইসিসটা পলিটিক্যাল, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা পলিটিক্যাল ক্রাইসিসের দায় জুডিশিয়ারির উপর অনেক চাপিয়ে দিচ্ছি। না, চাপিয়ে মানে যতটুকু সম্পৃক্ত তার প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করা, এবং এই সম্পৃক্ততা তো অবশ্যই আছে, কারণ আমাদের রাষ্ট্র কাঠামো এখন যে জায়গায় আছে, আমরা তো বুঝতে পারছি যে টোটাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বোথ, দুই অ্যাডমিনিস্ট্রেশনের একটা ফেইলিউর আমাদের সামনে খুব পরিষ্কার। এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছেন বা যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, তারা যে ভাষায় কথা বলছেন সেই ভাষাটা হলো অতি রাজনীতির ভাষা। রাজনীতিতে একটা টার্মিনোলজি ইউজ করা হয় ডেমাগোগি, অর্থাৎ বুলিবাগিশ। এই বুলিবাগিশ প্র্যাকটিস এটা আমরা অতীতে দেখেছি, জি, স্বৈর শাসনের আমলে আমরা দেখেছি। তো ফ্যাসিবাদের ভাষায় যদি আমরা কথা বলতে থাকি এবং এখনও যদি আমরা একই ভাষায় কথা শুনতে থাকি, একই প্রেস নোট, এবং আমার মনে পড়ছে পত্রিকায় আরও অল্প বয়সে একটা কলাম পড়তাম, মধ্যরাতের অশ্বারোহী, ফয়েজ আহমদ খুব নাম করা সাংবাদিক ছিলেন, ফয়েজ ভাইয়ের সেই মধ্যরাতের অশ্বারোহীর কথা আমার মনে পড়ছে। এখন আমরা মধ্যরাতের ডাকাতদেরকে দেখতে পাচ্ছি। 5ই আগস্টের পরে মানুষের মধ্যে যে স্পিরিট ছিল, সাধারণ মানুষ পাড়ায় মহল্লায়, এবং আমি নিজেও আমার পাড়া মহল্লায় আমরা পেট্রোল বাহিনী, আমরা জনগণ গঠন করেছিলাম। আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের সরকারবিহীন পর্যায়টি পার হয়ে গিয়েছে, এখন দেশে একটি সরকার আছে, তারা সেই দায়িত্বটি নেবে। কিন্তু সেটি না নিয়ে তারা একের পর এক বুলিবাগিশ তত্ত্ব ছাড়ছেন এবং মানুষের মনে আস্থা ফিরিয়ে আনার যে কাজ সেটি করছেন না। যে প্রশ্নটি আপনি করেছেন যে জুডিশিয়ারি তো যে কোনো আদালত তার রায় পুনর্বিবেচনা করার এখতিয়ার রাখে, সে নিজেই সেটা পুনর্বিবেচনা করতে পারে, এবং সে নিজে যদি সেটা না করে তাহলে সর্বোচ্চ আদালত রয়েছে, হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগ সেটি পুনর্বিবেচনা যে কোনো সময় করতে পারে। এই জায়গায় তার একটি প্রশ্ন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সেটা হচ্ছে সরকার যদি মাঠের অবস্থা বোঝার চেষ্টা করে বা বুঝতে চায়, সেক্ষেত্রে সে যে উদ্যোগগুলো বা অভিযানগুলো পরিচালিত হয়েছে বা এখনো হচ্ছে, পুলিশ যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে, এরপরেও অবস্থা কেন বদল হচ্ছে না? এই অবস্থা যদি সরকার নিজে মাঠের অবস্থা পর্যালোচনা করে বুঝতে চায়, কি দেখতে পাবে? মাঠের যে আসল ক্রাইসিসটা তো হলো আমাদের
টোটাল সিস্টেম আউট অফ অর্ডারে চলে গেছিল এবং সিস্টেমকে রিস্টোর করার জন্য যাদের সাপোর্ট দরকার ছিল সেটা হলো পলিটিক্যাল পার্টি, যে কারণে আমি সংকটের শেকড়টা পলিটিক্যাল পার্টির দিকে ইঙ্গিত করলাম। এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে ডিস্টেন্স, যে দূরত্ব, সেই জায়গাটা তো মিট আপ করতে হবে। এবং সেই জায়গাটা যদি অ্যাড্রেস না করে সরকার, এবং সেটা যদি শুধুমাত্র প্রতীকী ঐক্যমতের কমিশনের কিছু 5 মিনিটের আলোচনা, কিছু প্রতীকী প্রেস ব্রিফিং, কিছু প্রতীকী ভাষণ এ দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। আমাদের একটা রিস্টোরেশন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং যেটার ফান্ডামেন্টাল স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস, যারা এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে জনগণকে নিয়ে। সুতরাং জনগণের ম্যান্ডেট রক্ষা করার জন্য তাকে কিছু ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার ছিল, সেটা হলো অল পার্টি কমিটি গঠন করা জেলায় জেলায় এবং সেখানে তাদেরকে গোটা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা। সেটি না করে সরকারের মধ্যে দেখা যাচ্ছে তারা এক ধরনের বিরাজনীতিকীকরণের বক্তৃতা করছে। সেটি কেমন? যেমন ধরেন, আমরা শুনতে পাই বিভিন্নভাবে ঢালাওভাবে পলিটিক্যাল পার্টিগুলো পারেনি, পলিটিক্যাল পার্টিগুলো ব্যর্থ ছিল, এই ধরনের তত্ত্ব বাজারে ছাড়া হয়। কিন্তু দিন শেষে রাষ্ট্রটা তো চালাবে কোনো না কোনো পলিটিক্যাল পার্টি। ফলে মানুষের মনে ডিপলিটিসাইজ করার যে টেন্ডেন্সিকে গ্রো করার বদলে তারা যদি বলতেন যে পলিটিক্সই সমাধান, নির্বাচিত রাজনৈতিক সরকারই সমাধান, তাহলে বোঝা যেত যে তার মধ্যে আন্তরিকতা এবং সদিচ্ছা রয়েছে। কিন্তু সেটি না করে অরাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচনের দিকে যদি দেশকে ঠেলে দেওয়া হয়, যে কারণে আজকে বিএনপি আপনার গৃহযুদ্ধের আশঙ্কার কথা বলছে। গৃহযুদ্ধ মানে কি? এটা ভয়াবহ ব্যাপার। এবং আমরা দেখি এই ধরনের গৃহযুদ্ধ হওয়ার আগেই কিন্তু এরকম চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যায়। এবং আপনি আফ্রিকার গৃহযুদ্ধ পীড়িত দেশগুলোর দিকে দেখেন, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কার ঘটনা দেখেন, একটা গৃহযুদ্ধের আগেই কিন্তু এগুলো ঘটতে থাকে। ফলে আলামতগুলো কিন্তু খুব ভয়াবহ এবং এটাকে যদি আমরা অ্যাড্রেস না করি, এবং বিশেষভাবে সংখ্যালঘু এবং নারীদের নিরাপত্তা খুবই ভয়াবহ জায়গায় চলে গিয়েছে এবং সেটাকে কিন্তু গভর্নমেন্ট এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আলাদা করে অ্যাড্রেস করলেন না। রাতভর নারীদের উপরে একটি বাসে নির্যাতন হলো, সেটাকে অ্যাড্রেস করা হলো না। তো সেটাকে যদি অ্যাড্রেস না করে যদি বলা হয় পরিস্থিতি সন্তোষজনক জায়গায় আছে, তাহলে তো হতাশ হওয়া ছাড়া জনগণের সামনে আর কোনো পথ খোলা থাকে না। এবং কোথাও কোথাও এটি আছে যে আইন শৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগ করতে গিয়ে নিজেরাই নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে, এটি একটি পরিস্থিতি আছে। সমন্বয়ের ঘাটতির একটা প্রসঙ্গ আছে। পরবর্তী পর্যায়ে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এই প্রসঙ্গগুলো প্রসঙ্গ নিয়ে আপনার আলোচনা শুনবো। আসতে চাই অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিদ্দিকী আপনার কাছে, যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেক্ষেত্রে সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার যে বক্তব্য, তারা যে কারণগুলোকে হাজির করছেন বা যে কারণগুলোর কারণে এই পরিস্থিতির এমন অবনতির কথা বলছেন, এর বাইরে কি আপনি কোনো কারণ দেখেন কিনা, বা তারা যে কারণগুলোর কথা বলছে সেটাও বা কতটা কারণ হিসাবে সক্রিয় বা বড় কারণ? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যেমন আমি যেহেতু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের অনেক তরুণ আছে। আপনি খেয়াল করবেন, গতকালকের আগের দিন পর্যন্ত আপনি যদি সাধারণভাবে একটা তরুণকে জিজ্ঞেস করতেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি, সে বলতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি? আমি আপনাদেরকেই বলছি, আপনারা যে আপনাদের যেই তরুণ প্রজন্ম এত স্বৈরশাসনের বিপক্ষে করলো, তাকে জিজ্ঞেস করবেন স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি, সে বলতে পারছে না। তার কারণ কি? তার কারণ এই স্বরাষ্ট্র যেই ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, আপনি 5ই অগাস্টের পরে যা কিছু ঘটেছে দেখবেন, কিছু বললে আমাদেরকে কি বলা হয়? পলিটিক্যাল ঐক্যের অভাব, হ্যাঁ, যেটা একটু আগে তারিক ভাই বলেছেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমাকে বলেন তো, জানমালের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনো পলিটিক্যাল ঐক্যের প্রয়োজন হয়? একদম না। মানে এই যে টার্ম ট্যাগিং, নিরাপত্তার ক্ষেত্রে মানে প্রত্যয় বা ধারণা দিয়ে কাউকে ট্যাগ করা বা চিহ্নিত করা, এটি কি আসলে সমাজ এই পরিস্থিতিকে আরো বেশি অবনতির দিকে তো নিশ্চয়ই ঠেলে দেয়, সেটি তো মনে করছেন? না না, আপনি এটা তো ডেফিনেটলি, আপনি যদি, আমি একটা কোড দেখলাম কালের কণ্ঠের বরাত দিয়েই বলছি, যে সেখানে বলা হয়েছে নাকি দেখা মাত্র গুলি। এটা সত্য, স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন দেখা মাত্র গুলি। সত্য অসত্য, কারণ আজকাল মিডিয়ার ক্ষেত্রে কি হয়েছে যে এত একটা কার্ড চলে আসে, পরবর্তীতে দেখা যায় ফেক কার্ড। এটা নিয়েও কিন্তু জনগণ বিভ্রান্তির মধ্যে আছে। আচ্ছা, এই যে দেখা মাত্র গুলি, তার মানে কি? বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কি আপনি প্রমোশন দিতে যাচ্ছেন? এই যে ভাষা, এই কথাগুলোকে আপনাদের মনে হয় না যে আমরা শোনা শোনা লাগে? চেনা গল্প, নতুন বোতল, মানে মোড়কটা খালি চেঞ্জ হয়েছে, পুরনো বোতলই আছে। এই এরকম কিছুকে আমাদের কাছে মনে হয় না, কি হয় কিনা? যেমন মনে করেন, আমি বলি প্রত্যেকটা ইনস্টিটিউশন তো ফ্রাজাইল। আপনি
এই যে ইনস্টিটিউশনাল ফ্রাজাইল, এই অবস্থাতে আপনি কি করে এক্সপেক্ট করেন, আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই, যেটা শিপাপাও বলেছেন যে আপনার পুলিশ বাহিনী তার সাথে তো জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা তো খুব সত্য কথা। গবেষক হিসেবে কাজ করতে যেয়ে আমরা যেহেতু সামাজিক গবেষণা করি নৃবিজ্ঞানী হিসেবে, এটাও দেখেছি আপনি যখন আমলার অদল বদল করেছেন, পুরো ঢাকা শহরে এমন বাহিনী আছে, সার্জন থেকে শুরু করে, সে পয়েন্টই চিনে না। এইটা তো একটা মেকানিজমের ব্যাপার আছে, মফস্বলের একটা মেকানিজম থাকে, শহরের একটা মেকানিজম থাকে, নগরের একটা মেকানিজম থাকে, সে সেই গল্পটাই জানে না। তাহলে সেই বাহিনীর কাছে আপনি অল অফ এ সাডেন এই প্রত্যাশা রাখতে পারেন কিনা, এটা প্রশ্ন নাম্বার 1। আপনার কাছে কি মনে হয় তারা কিসের ভিত্তিতে করলো এই যে নতুন পদায়ন অদল বদল যে করলো? নতুন পদায়ন শুনেন, এটি হচ্ছে যে আপনি বিরাজনীতিকরণের গল্প বলছেন, কিন্তু আমি যেটা বুঝতে পারি খুব স্পষ্টত একজন শিক্ষক হিসেবে আমি নির্দ্বিধায় বলতে চাই, আপনি আসলে আপনার মতের লোক খুঁজছেন, আপনি অভিজ্ঞ লোক খুঁজছেন না। আপনি যে দক্ষ আছে সেই মানুষটাকে জায়গা মতো ফিট না করে আপনি ওই পুরনো, যে একটু আগে আমি যে বলেছি বিগত শাসক থেকে শুরু করে আমাদের যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি হচ্ছে আপনি আমার মতের দলগত অনুসারী কিনা, অথবা সহজ করে বললে দলদাসে পরিণত হচ্ছেন কিনা। কিন্তু গল্পটা কি হওয়ার কথা ছিল, নতুন বাংলাদেশের গল্পটা কি হওয়ার কথা ছিল, যে যেটার যোগ্য সেটা নিয়ে আপনি করবেন। কোটা না মেধা বলে যখন কোটা আবার কোটাকরণ করা হয়, যখন সেটাকে নতুন নাম দেওয়া হয়, ডিহিউম্যানাইজেশন করা হয়, এই পুরো প্রক্রিয়াটা একটা হোলিস্টিক প্রকল্প, এটা কোনো একচ্ছত্র প্রকল্প না। এটি আপনি শুধু পলিটিক্যাল সমস্যা দিয়ে সমাধান করতে পারবেন আমি সেটা মনে করি না, এটি একটা আরেকটার সাথে কানেক্টেড। আজকে আপনি নির্বাচন দিবেন, আমি আপনাদের একটা ছোট কথা বলি, একটু চিন্তা করে দেখেন তো, এই যে সময় অটো পাস হলো এইচএসসি পরীক্ষার্থীরা, আমাকে যদি জিজ্ঞেস করেন তখন কি এই দেশের ওই ক্ষমতা ছিল এরকম একটা পাবলিক পরীক্ষার প্রত্যেকটা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করে অটো মানে পাস করবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেওয়া? আপনি অটো পাসের দাবি আসার সাথে সাথে মেনে নিয়েছেন কেন? আমার নিবৈজ্ঞানিক দৃষ্টি বলে মেনে নিয়েছেন এই কারণেই যে কারণ আপনার সেই সক্ষমতাই তৈরি হয় নাই যে আপনি এরকম একটা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো একটা পরীক্ষা করতে পারবেন। আপনার যদি এই সক্ষমতা না হয় আপনি কিসের স্থানীয় নির্বাচন করবেন, মানে কিভাবে করবেন? লোকাল লেভেল থেকে শুরু করে যেখানে আপনার ঢাকা শহর, খোদ ঢাকা শহরের অবস্থা এরকম, লোকাল লেভেলের ডিসি থেকে শুরু করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আসছে না, আপনার বাড়িঘর পুড়ায় দেওয়ার ভিডিও পাওয়া যাচ্ছে। সেখানে আপনি এই নির্বাচন স্থানীয় নির্বাচন অথবা জাতীয় নির্বাচন, সরি, দিস আর দ্য পলিটিক্যাল রেটরিক, অ্যাট দ্য সেম টাইম কালক্ষেপণ, অর্থাৎ নতুন দল আসবে দেখে কিংস পার্টি করব দেখে কালক্ষেপণ। অল দোজ পার্টি আর নট জনগণ, মানে তারা পপুলেশন বা আমাদের সিভিল কি চাচ্ছে, জনবান্ধব হতে পারছে না, জনবান্ধব হতে পারছে না। অধ্যাপক ডক্টর রিজওয়ানা করিম সিদ্দিকী, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। মুনিরা শারমিন আসতে চাই। আমি আপনার কাছে আসছি, একজন দর্শক আছে, তার প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শামসুল আরিফিন ফেনী থেকে বলছি। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আলোচক সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি আচ্ছা, আমি একটু প্লিজ আমাকে একটু সময় দিন। জি বলুন। জি, আমি প্রথমত বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, এই কথাটি যতখানি আলোচনা হচ্ছে আমি মনে করি সত্যিকার অর্থে আমি অত্যন্ত বিনয়ের সাথে ওনাদের সাথে দ্বিমত পোষণ করছি। আসলে রিয়েল সিনারিও কিন্তু সেটি নয়। আপনারা বিগত বছরগুলোর যদি তথ্যউপাত্য একটু ঘেটে দেখেন, নিশ্চয়ই আপনারা জানেন, আমি আর একটু রিচেক করতে বলবো। আমার কাছে মনে হয় যে এর চাইতে অনেক ভয়াবহ ঘটনা ছিল যখনকার আমরা সময়টাকে স্বাভাবিক বলতাম, এখন অস্বাভাবিক বলছি, কিন্তু সেই স্বাভাবিক সময়টাও এখনকার চাইতে অনেক বেশি হয়েছে, এটা একটা বিষয়। আরেকটা কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাকে দিয়ে মানে আপনি ভালো করবেন, সেটা হচ্ছে পুলিশকে দিয়ে। তো আমাদের সকলে জানি পুলিশ এখনো শতভাগ সক্রিয় নয়, এটা একটা বিষয়। আর তিনটে বিষয় আমি মনে করি, তিনটে বিষয় বর্তমানে অবস্থার জন্য দায়ী। সেটি হচ্ছে পতিত সরকারের দোসর এবং তাদের যে টাকা, এই দুইয়ের সংমিশ্রণে একটা খুব খারাপ অবস্থা তৈরির পায়তারা চলছে। আরেকটি হচ্ছে আপনি পুলিশের নিষ্ক্রিয়তা, আর আরেকটি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, দেশের অবস্থা খারাপ, এটি আমার কাছে মনে হচ্ছে মেকি করে প্রচার করে যারা খুবই ক্ষমতালোভী নির্বাচন করছে, আমরা মনে করি তারাও এক ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে। তারা বোঝাতে চাইছে যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, আপনি পারবেন না। কিন্তু আরিফিন ভাই নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে দেওয়া যে পরিসংখ্যান বিগত সময়ের সাথে
এই সময়ের অপরাধমূলক যে পরিস্থিতির যে তুলনা তার সাথে, এবং আপনি যে ব্যাখ্যা বিশ্লেষণ বা কারণগুলোর কথা বললেন, তাতে কি আপনার কাছে মনে হয় যে এরকম যদি চলে তাহলে আমরা পরিস্থিতিগত কারণে সেটাকেই মেনে নিতে হবে বা নির্ভর করতে হবে, অথবা যার যার নিরাপত্তা নিয়ে সেই শুধু তাকেই ভাবতে হবে, এমন একটা পরিস্থিতিকে যাচ্ছে না তাহলে? জি জি, আমি সেদিকে না যে সমাধানের কথা বলি। বলুন। 5ই আগস্টের যারা স্টেক হোল্ডার রয়েছেন, তারা যে বিবাদে জড়িয়েছেন, তারা যে পতিত দোষরদেরকে সুযোগ করে দিচ্ছেন এই ধরনের ঘোলাটে পরিস্থিতি, তারা যদি সবাই ঐক্যবদ্ধভাবে এই মাঠে প্রতিরোধ গড়ে তোলেন, তাতেই তো সমস্যার সমাধান। সেটি তো অবশ্যই আরফিন ভাই, সেটি তো অবশ্যই একটা সমাধানের একটি উপায় বা পদক্ষেপ হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে, ভুক্তভোগী সাধারণ মানুষ আজকের এই সম্মানিত বিশ্লেষকরা যে বলছেন, এর সাথে আপনি একমত কিনা? না, আমি ঠিক যতখানি বলা হচ্ছে, আমি তো প্রথমেই বললাম, যতখানি বলা হচ্ছে আমি মনে করি আমি এই দেশেই থাকি, আমার কাছে মনে হচ্ছে ঠিক ততটা না। আপনি মনে করছেন আরফিন ভাই যতখানি বলা হচ্ছে পরিস্থিতি ততখানি অবনতির বা খারাপ না, সেটি আপনি মনে করছেন? আমি একটু আরফিন ভাই একটু শুনতে চাই, আপনি কোত্থেকে বলছেন? আমি ফেনী থেকে বলছি। ফেনী থেকে, তাহলে তো নিশ্চয়ই ফেনীর পরিস্থিতি ভালো, আমরা সবাই ফেনী থাকতে পারলে খুব ভালো হতো। আরফিন ভাই অসংখ্য ধন্যবাদ শাখার জন্য। প্রসঙ্গ এই বিষয়গুলো আপনি বললেন, এটি নিয়ে আলোচনা করব, তবে নিশ্চয়ই আপনি একজন সচেতন নাগরিক মানুষ হিসেবে ঢাকা সহ যে সমস্ত এলাকাগুলোতে অপরাধমূলক পরিস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে, সেগুলো একজন সচেতন নাগরিক হিসেবে নিশ্চয়ই আপনি খোঁজখবর রাখছেন। আপনি যে বিষয়গুলো বললেন সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, দয়া করে আপনি আমাদের সাথেই থাকুন। আমরা মুনিরা শারমিন আপনার কাছে আসতে চাই, সরাসরি প্রশ্ন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হলেই বা তিনি পদত্যাগ করলেই কি পরিস্থিতি বা সমস্যার সমাধান হয়ে যাবে? ধন্যবাদ। না, আসলে এটা শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ বা ওনাকে সরিয়ে দিলেই যে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাপারটা আমার কাছে মোটেও সেরকম লাগে না। দেখেন, আমরা সব কিছুতে আমি অবশ্যই বলবো যে একটা অভ্যুত্থান পরবর্তী আমাদের যিনি দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, ওনার কথার একটা রেশ ধরে আমি বলবো যে দেখেন, একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এটা বাংলাদেশে মানুষের এখন প্রত্যাশা অনেক বেশি। আমরা যত আমাদের না পাওয়া, আমরা সব চাচ্ছি এখন খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে এটা পেতে পারি, এরকম একটা আমাদের আশা এবং আগ্রহের জায়গা তৈরি হয়েছে, এবং সরকারের কাছেও আমাদের সেরকম একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এটাও বুঝতে হবে যে বাংলাদেশের যেই সিস্টেমগুলো, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে গত 15 বছরে। কোনো সময় কিন্তু 7 মাস হলো। একদম, আমি এই প্রসঙ্গে আসছি। তো সেই জায়গায় যেহেতু সিস্টেমটা একদম কোনো সিস্টেমটাই কাজ করছে না। দেখেন, এখন এইখানে হচ্ছে 6 মাস 7 মাস হয়ে গেল। আমি বলবো যে সরকারের পক্ষ থেকে অবশ্যই আমরা যেরকম সরকার দেখতে চেয়েছিলাম, যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা অভ্যুত্থান পরবর্তী সরকার, যেরকম প্রত্যাশা আছে মানুষের, সেরকম তাদের আসলে প্রোঅ্যাক্টিভনেসও দরকার ছিল। তাদের আসলে তারা যেই গতিতে চলছে, বা সরকারের ব্যাপারে বলছি, এবং গতকালকে হারুন ভাই যেটা বললেন যে গত রাতে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব উনি যেটা বললেন যে দেখেন এরকম ঘটনা আরো ঘটেছে, মানে একটা নরমালাইজ করার প্রচেষ্টা। আপনাদের কাছে কি মনে হয় যে এই যে এরকম ঘটনা আগেও ঘটেছে, এটা বলে তিনি কি বোঝাতে চান? না, মানে এখন ব্যাপারটা হচ্ছে, যখন দেখেন একটা ধর্ষণের মতো ঘটনা ঘটবে, একটা ছুরিকাঘাতের মতো ঘটনা ঘটবে, একটা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটবে, এটাকে কোনোভাবে নরমালাইজ করার সুযোগ নেই। এবং যখন আপনি একটা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, অ্যান্ড আপনার এটাই রেসপন্সিবিলিটি যে আপনি এরকম ঘটনা যাতে না ঘটে, এবং জননিরাপত্তার জায়গায় আপনি আছেন, দায়িত্বশীল পদে থেকে এই ধরনের কথা বলা আসলে উচিত না। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে উনি খুব বেশি দায়িত্বশীল কোনো মন্তব্য করেননি। সেই জায়গাতে করণীয় কি? উনি তো বলেছেন যে আজকে সন্ধ্যা থেকেই নাকি পুলিশের এবং নানা ধরনের তৎপরতা আমরা দেখতে পাবো। তো যদিও আমার এখনো দেখার সুযোগ হয়নি, হয়তো বাইরে গিয়ে দেখতে পাবো। তবে আমার কাছে মনে হয় কি যে এখানে সরকারের পক্ষ থেকে যেরকম প্রোঅ্যাক্টিভনেস প্রয়োজন, কিন্তু এখানে আমার আরেকটা বিষয় মনে হয় যে যেই ফ্যাসিবাদী ব্যবস্থা এবং পতিত সরকারের যেই আমি বলবো মাথাগুলো যে চলে গেছে, কিন্তু যে বডিটা তো আছে, সেই তাদের পক্ষ থেকেও কি আসলে সেই ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে কিনা। মানে আমার প্রশ্ন হলো, মুনিরা শারমিন, এখানে আলোচনার প্রয়োজন আমি প্রশ্নটি করছি, মাথায় যদি না থাকে বডির এত শক্তি কোত্থেকে আসবে? এই যে এখন বিষয়টা হচ্ছে যে তাহলে তো আমার চলে যেতে হবে গত 15 বছরে যে পুলিশের যে নিয়োগগুলো হয়েছে, সেগুলো তো দেখে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি যদি একটু ঘোরাফেরা করেন তাহলেই আপনি বুঝবেন যে ছাত্রলীগ
আওয়ামী লীগের লোকজন, এদেরই দেখে দেখে। এবং আমরা তো গণভবনে এটাও দেখেছি যে সিভিতে লেখা আছে যে আসলে তাদের বাবা দাদা কে কবে আসলে এখানে একটি প্রশ্ন আমি রেখে যাই আপনার কাছে। আমরা বিভিন্ন সময় পুলিশ বা প্রশাসনের কাউকে বাধ্যতামূলক অবসর থেকে শুরু করে বিগত সরকারের সাথে সম্পৃক্ত থাকার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখেছি। এই 7 মাসে কারা বাংলাদেশের পক্ষে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেন, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে বা এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে মানে নির্ধারণ করা, আলাপ আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে যারা ভুক্তভোগী অথবা যারা অপরাধ বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন তাদের বক্তব্য হলো এটি চাইলেই পারা যেত। যে এটি মাঠ পর্যায়ে আলোচনা আছে এবং সেটি নিশ্চয়ই আপনারও এড়িয়ে যেতে যাওয়ার সুযোগ নাই যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী যে প্ল্যাটফর্ম তার সাথে সরকারের একটি সরাসরি যোগসূত্র আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে মাঠের অবস্থা আপনারা কি সরকারকে জানাচ্ছেন? সরকারের সাথে কি আপনাদের আলোচনা হচ্ছে, কিংবা এই অবস্থা উত্তরণে কি করণীয়? যেটি আপনারা তো একেবারে প্রান্তিক মানুষের সাথে, বিভিন্ন মানুষের সাথে গণসংযোগও করছেন, নতুন একটি দল আসবে সেই উপলক্ষে। কি বলছে মানুষ এবং সেই বার্তা সরকারের কাছে যা পৌঁছে দিচ্ছেন তার কোনো প্রতিফলন কি দেখতে পাচ্ছি আমরা, বা আপনারাও কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, মূলত এটা আমি জানি না আসলে কত লোকে, অনেকেই হয়তো এটা এভাবে দেখে যে আসলে সরকারের সাথে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সম্পর্ক আছে। সম্পর্ক বলতে আসলে সত্যি কথা বলতে কোনো সম্পর্ক নাই। অভ্যুত্থানের আসলে 3 জন নেতৃত্ব, 3 জন রিপ্রেজেন্টেটিভ, তারা হচ্ছে সরকারে গেছে এবং সরকারের সাথে জাতীয় নাগরিক কমিটি হিসেবে যদি আমি বলি তাহলে আমরা জাতীয় নাগরিক কমিটি সরকারের প্রেশার, মানে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন ধরনের যে সিদ্ধান্ত জনবিরোধী, আপনি বলছেন একটা প্রেশার গ্রুপ হিসেবে আপনারা কাজ করছেন, কিন্তু কতটা প্রেশার দিলেন? প্রেশার, এটাই আমি আসছিলাম যে প্রেশার আসলে আমরা দিলেই যে প্রেশারটা কাজ করছে আমরা এমন দেখছি না আসলে, যে প্রেশার দিলেই যে কাজ হচ্ছে। যেমন আমরা এই ধরনের ঘটনা, যেমন আমরা কিছুদিন আগেও দেখলাম যে এক ধরনের একটা অস্থিতিশীলতা তৈরি করা হলো নারী ফুটবলারদের নিয়ে। সেই বিষয়ে আমরা প্রেস রিলিজ দিয়েছি এবং আমরা বলেছি যে আসলে একটা সুন্দর একটা পরিবেশ আসলে দরকার এবং বাংলাদেশের মানুষ একটা শান্তিপূর্ণ পরিবেশ চান। এবং এখন আজকে রাত 9টার দিকেও আমাদের মশাল মিছিল হয়েছে এই ধরনের ছিনতাই, রাহাজানি এবং ধর্ষণের বিরুদ্ধে। তো সুতরাং আমরা তো মাঠ ছাড়িনি, আমরা মাঠেই আছি এবং জনগণের যে নিরাপত্তা, জননিরাপত্তা একটা রাষ্ট্রের একদম দায়িত্ব। বাংলাদেশ, কিন্তু আপনারা তো মাঠে আছেন সেটা ঠিকই আছে, কিন্তু মাঠ তো অপরাধীদের দখলে একদম। এবং সেখানে যদি আমরা প্রেশার দিলেই যে আসলে তাদের ধরা হচ্ছে, ব্যাপারটা তা না। দেখেন, আপনাকে যদি বলি আজকেরই একটু আগের খবর, সেটা হচ্ছে আবরার হত্যা মামলার যে আসামি সেও তো পালিয়ে গেছে। তো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সে কিভাবে পালিয়ে যায়? সুতরাং এখানে আমরা প্রেশার দিলেই যে প্রেশারটা সরকার নিচ্ছে বা সেটা যে খুব বেশি আমলে নেওয়া হচ্ছে এবং সরকার যে খুব বেশি আমাদের কথা শুনে কাজ করছে, ব্যাপারটা কিন্তু এখন আমি যদি আপনার আলোচনা থেকে মনিরা সাহেব, নিশ্চয়ই আমাদের অনেক বাস্তবতা আছে, সেটাকে সামনে ক্যানভাস বড় আকারে রেখেই যদি আপনি যে প্রসঙ্গটি বললেন সেটা দিয়েই যদি প্রশ্ন করি যে একটা আবরার হত্যার সাথে যিনি সরাসরি অভিযুক্ত এরকম একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যখন পালিয়ে যায়, তাহলে এই বাক্য লইয়া জনগণ বা এই অভিযুক্ত পরিবার কার কাছে যাবে? এটাই দেখেন, এখন মানে বাংলাদেশের একটা পরিস্থিতি হচ্ছে এরকম যে গত 15 বছরে বাংলাদেশে আসলে বিচার ব্যবস্থা এমন অবস্থায় পৌঁছেছে যে মানে একটা বিচারহীনতা সংস্কৃতি ছিল। এবং আমি যদি বলি পুলিশের কথাও এখানে একটু, সেটা হচ্ছে যে আগে লোকে পুলিশের কাছে যেত না, কারণ হচ্ছে পুলিশ দ্বারা নিপীড়িত হবার একটা আশঙ্কা ছিল এবং মানে পুলিশকে আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট সরকার এমনভাবে এম্পাওয়ার করেছিল যে পুলিশের দ্বারা আসলে মানুষজন নিপীড়িত হতো। কিন্তু এখন এমন একটা অবস্থা 5 আগস্টের পরে আমরা দেখছি যে যেই পুলিশ আওয়ামী লীগের একটা গুন্ডা বাহিনী হিসেবে কাজ করেছে এবং ছাত্রদের মানে প্রতি এরকম হিংস্র হয়েছে, ছাত্রদের বুকে গুলি করেছে এবং মানে ছাত্র জনতার এই অভ্যুত্থানের পরে এই পুলিশ এমনভাবে ডাম্প হয়ে গেছে এবং তারা এমন রকম নিষ্ক্রিয়, তাদের কাছ থেকে আসলে কোনো ধরনের একটা ছিনতাই, রাহাজানি, দেখেন আগে কিন্তু এই ধরনের ঘটনায় পুলিশ খুব দ্রুত অ্যাকশন নিতে পারতো। আপনার একটা ফোন হারিয়ে গেছে, পুলিশ এই রদবদলের একটা সমালোচনা আমি করতে চাই। সেটা হচ্ছে দেখেন আগের যেটা হতো সেটা হলো এই ধরনের ছোটোখাটো বিষয়ে পুলিশ খুব দ্রুত অ্যাকশন নিতে পারতো, কারণ পুলিশের একটা সোর্স থাকে যে তার যে ইনফরমেন্ট যে থাকে সেও কোনো না কোনো অপরাধী বা তার সাথে আপনি বলছেন যে পুলিশের সোর্সগুলো এখন ঠিকমতো কাজ করছে না, বাদও কি সোর্স আছে কিনা সেটা কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় যে দেখেন রদবদল আসলে আমি স্নিগ্ধা ম্যামের সাথে একেবারেই একটা বিষয়ে একমত যে পুলিশের যে রদবদল এইটা যদি এমন হয় যে শুধুমাত্র মানে
একজনকে পরিবর্তন করতে হবে এবং এটা একটা আইওয়াশ করতে হবে এবং লোককে দেখাতে হবে যে আমি পরিবর্তন করলাম, রদবদল করলাম, কিন্তু আসলে সেখানে যোগ্য মানুষ নিয়ে আসা হলো না, তাহলে তো আলটিমেটলি কাজটা হবে না। সেখানেও আমাদের ঘাটতি আছে। আমার মনে হয় সেটাও আসলে আলোচনায় আসা উচিত এবং সরকারের পক্ষ থেকে সেই ব্যাপারটাও গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। বুনিয়ার সামনে অসংখ্য ধন্যবাদ। হারুন রশিদ ভাই আসতে চাই। অপারেশন ডেভিল টার্ন শুরুর দিকে কিছু আলোচনা শুনেছি, এটা নিয়ে স্পষ্ট প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এই যেদিন থেকে অপারেশনটি শুরু হলো আজকে পর্যন্ত প্রায় 10,000 বা 9,000 যদি আমরা বলি মানুষ, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তাহলে এই সময় যে অপরাধগুলো হচ্ছে সেখানে 9,000 অভিযুক্ত ব্যক্তি বা ডেভিল গ্রেপ্তার হয়েছে, তাহলে যারা বাইরে আছে তারা কারা এবং যারা অপরাধ সৃষ্টি করছে এরা কোন ধরনের ডেভিল, নাকি ডেভিলের বাইরে এদের কোনো সংজ্ঞায়ন আছে? জি, ধন্যবাদ। এই যে 9,000 ধরছেন বা সামথিং, এর বাইরে কিন্তু রেগুলার অপারেশনেও আরও সমপরিমাণ লোক আটক হয়েছে। আপনি যদি দেশের 460-65টা উপজেলা ধরেন বা 500, তাতে কিন্তু পার ডেতে খুব বেশি না। এটা কিন্তু রেগুলার যে আমাদের যে রাউন্ড আপ তাতে এরকম হয়, কিন্তু এটা একটা স্পেশাল অপারেশনটার প্রেক্ষাপটটা আমি বলি যে গাজীপুরে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে হঠাৎ করেই ঘোষণা করা হলো যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গেছে। এবং সেখানে এই অপারেশনটা ছিল আসলে একটি এই স্টুডেন্টদের খুশি করার একটি অপারেশন। আমি এখন আজকে বলি, কারণ একটি অপারেশন শুরু করার জন্য যে ধরনের প্রস্তুতি, সত্যিকার অর্থে তালিকা, সত্যিকার অর্থে যে ধরনের গোয়েন্দা তৎপরতা দরকার, সেই ধরনের খুশি করা। এবং আপনি এই ধরনের আপনি খেয়াল করবেন, আমরা অপারেশন ক্লিন হার্টও কিন্তু দেখেছি, আপনার মনে আছে, এই দেশে অপারেশন হয়েছে। এই ধরনের অপারেশনে যে ধরনের অস্ত্র উদ্ধার হয় আপনি দেখবেন, প্রথম দিন গাজীপুরে যখন অপারেশনটি শুরু হয়, পরের দিন আমি গাজীপুরের এসপি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে কি উদ্ধার করেছেন। পরে দেখবেন বলছে রড উদ্ধার করেছি। আমি বললাম আর একটু হাসুয়া উদ্ধার করেছি। এখনো কিন্তু আরেকটি কি হাসুয়া, ওই যে ঘাস কাটে তাতে হাসুয়া। তো রড কতগুলো? 1 বান্ডেল রড তার উদ্ধার করেছে। অর্থাৎ রড, হাসুয়া, আপনি এখনো যদি এই যে উদ্ধারের তালিকা দেখেন তো রড, হাসুয়া, কোদাল এবং এই ধরনের ছুরি, চাকু, তাহলে এখনো যে বিপুল একটা বড় অংশ 1,000-1,500 অস্ত্র যেগুলো লুট হয়েছিল সেগুলো কিন্তু উদ্ধার হচ্ছে না। আপনি খেয়াল করেন। নাম্বার সেকেন্ডে আপনি জানেন এর আগে অস্ত্র উদ্ধারের জন্য একটা অভিযান, অভিযানে সব অস্ত্র উদ্ধার হয়নি। এবং এই অস্ত্রের কোথায় নাম্বার 1। এরপরে হচ্ছে যে আপনি ক্রিমিনালদের, আমি ক্রাইম রিপোর্টার হিসেবে এখনো এখানকার ভ্যাটান ক্রিমিনালদের চিনি। আপনি যে যাদেরকে জামিন দিয়ে বাজারে ছেড়ে দিলেন, আপনি সুইডেন আসলাম, প্রকাশ, বিকাশ, আপনার ইমন, এরা তো মার্কেটে প্লেয়ার। আপনি ডু ইউ নো তাদেরকে, এই যে ক্রিমিনাল গ্যাং লিডাররা স্টিল অ্যালাইভ এবং দেয়ার অ্যাক্টিভ, তাদেরকে একজন ধরেছে। আপনি বাংলাদেশটা তো অনেক জনসংখ্যার দেশ, কিন্তু বাংলাদেশটা ছোট, এখানে চেইনগুলো আমাদের জানা। এখন আমি আপনাকে বলি, এখন হচ্ছে এই যে উপদেষ্টা পরিষদে বসে আছে তারা সবাই এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কিনা? না, করে না। আমি স্ট্রেট বললাম, করে না। এদেরকে আপনি কতজন করে না, কারণ নাম শুনতে চাই না, আমি বলছি কি এদেরকে বিভিন্ন জায়গা থেকে আপনি ধরে এনে পছন্দ মতো বসিয়ে দিয়েছেন। তো ওই শুরুতেই আমি বলছি যে এই রকম লোক দরকার। আমি তো এই সরকার গঠনকেই অপোজ করেছিলাম শুরুতে, যে বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল। আমি আবারও সেই কথাটা বলি, কেন পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। আজকে বলতে আমি সাহস পাবো কিনা, আমি বলতাম সেই বিপ্লবী সরকার মানিক মিয়া এভিনিউতে শপথ নেবে, সেনাপ্রধান সেখানে গিয়ে স্যালুট দেবে, আর এখানে হলো উল্টোটা। তাহলে কে সরকার গঠন করেছে? সেনাপ্রধান, কিছু লোক সরকার গঠন করেছে। এখানে আপনি চেতনার সরকার কোথায় দেখলেন? এবং এই যে উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ যে আখের গোছাচ্ছে না, কিন্তু সরকার তো বলছে এই সরকার জন আকাঙ্ক্ষার সরকার, শিক্ষার্থী, ছাত্র, শ্রমিক, জনতার সরকার। অবশ্যই জন আকাঙ্ক্ষার সরকার, জনগণ তো আকাঙ্ক্ষা করে, কিন্তু জন আকাঙ্ক্ষার সরকার তারা সে আকাঙ্ক্ষা পূরণ করছে না ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণ করছে? আমি আপনাকে আবার উদাহরণ দিয়ে বলি, খুব খুব শ্রদ্ধা নিয়েই বলি। আমাদের ওয়াহিদুদ্দিন মোহাম্মদ স্যার, আমার তো ডাইরেক্ট টিচার, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ওনাকে পড়েছি। আপনি দেখছেন যে এই যে তিতুমির যে এটা হবে কি হবে না, এই শিক্ষা, এগুলো তার যে বক্তব্য মনে হয় যেন মিনমিন করে। স্যার তো ক্লাসে এরকম পড়াতেন না, তো কি মনে হলো যেন তাকে নিয়ে আসছে কারোর বন্ধু, ওকে ইউ ডু ওয়ার্ক। তার মানে কি আমাদের দেশে বাস্তবতায় কেউ এই যে জাহাঙ্গীর সাহেব, এখানে আরো একটু প্রশ্নটি রাখি, যে আমাদের যাদেরকে আমরা চিনি, অর্থাৎ আমাদের কর্মকাণ্ডের সূত্র ধরে আগে কোনো দায়িত্ব পাওয়ার আগে যেভাবে চিনি, দায়িত্বে গেলে কি ওই দায়িত্বের চেয়ারটার কারিশমা এরকম আছে যে মানুষটাকে পরিবর্তন করে দেয়? সেটা দেখছি, কিন্তু হওয়া তো উচিত না, এবং সবসময় হয় না এরকম যে দায়িত্ব পরিবর্তন, দায়িত্বটা দিলে যে সে ওরকম চেয়ার তাকে না চায়, বিষয়টা সবসময় ঘটে না। আসলে আমাদের এই যে কালচারাল যে প্রবলেমটা, আসলে আমরা গিয়েই কিছু না কিছু অর্জন করতে চাই ব্যক্তিগত, সেই জায়গাটার সমস্যা। আপনি দেখেন যে প্রবলেমগুলা, এই জাহাঙ্গীর সাহেব, আপনি সাকাওয়াত সাহেবকে বাদ দিয়ে জাহাঙ্গীর সাহেব কোন বিবেচনায় আসলেন?
আমি মনে করি পুলিশ প্রশাসন সম্পর্কে ধারণা রাখে এমন ব্যক্তিত্ব আনা যেত, বাংলাদেশে সেটা কি নাই? অবশ্যই আছে। সাখাওয়াত সাহেবের সুবিধা ছিল কি, তিনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে না থাকলেও তিনি নির্বাচন কমিশনার ছিলেন, সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের একটি জায়গা তার তৈরি হয়েছিল। এইটা কিন্তু আরও ছিল মানে আপনি কি স্বরাষ্ট্র সচিব অথবা আইজিপি 15 বছর আগে কেউ হয় নাই? না, সব আইজিপি 15 বছর হয়ে গেছে, তো তারা এক্স আছে না? নুরুল হুদা সাহেবের মতো লোক ছিল না? তিনি আওয়ামী লীগের সরকারের সময় ওই আমলে ছিলেন, অর্থাৎ ওই যে আপনার 90-এর গণঅভ্যুত্থানের মতো বিএনপি, তারপর নুরুল হুদা। কিন্তু এরকম দক্ষ লোক আছে, আপনার মিনিমাম এগুলো হচ্ছে কি, আমি যদি পছন্দের লোকজন নিয়ে করে, আপনি ইউনূস সাহেবের সেই বিখ্যাত সাক্ষাৎকার, যেটাকে আমি বলি এ যাবৎকালে নেওয়া সেরা সাক্ষাৎকার, যেটা নুরুল কবির ভাই নিয়েছে, তো বলেছে আপনি উপদেশটা কাকে উপদেশ দেন? তো আমি তো জানি না। বলছে আপনার উপদেশটা তো তাদের কত মার্ক দেবেন? পারে না তো। আমিও তো পারি না। দেখলে মনে হবে, শুনলে মনে হবে যে খুব সরল কথা, সেটি 6 মাসের মাথায় যে যখন বলবেন সরল না, এটি গরল কথা। সেটি গরল কথা। হারুন রশিদ, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিনিকদা, এটি কতটা গরল সরকারের পক্ষ থেকে পারা না পারার এই প্রসঙ্গ, সেটি একটি প্রশ্ন যেটা হারুন ভাই যেখানে শেষ করলেন। আমার পক্ষ থেকে প্রশ্ন হলো, আপনার কাছে বাস্তবতা দেখে মনে হচ্ছে কিনা যে পুলিশের একটি অংশ বা নীতি নির্ধারণের পর্যায় থেকে একটি অংশ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে অপরাধীদের সাথে একটি কম্প্রোমাইজ হচ্ছে, একটা সমঝোতা হচ্ছে? আচ্ছা, না আমি আসলে শতভাগ একমত হব হারুন ভাইয়ের সাথে। গরলের থেকে খুব গুরুত্বপূর্ণ, দেখেন আমাদের সকলের চাওয়া হচ্ছে এখন, হে মহান রাষ্ট্র আপনি আবির্ভূত হন। গত 7 মাস ধরে আমরা খুঁজে পাচ্ছি না। দেখেন গল্পটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা আর পদার্থ চাই না, আমরা অপদার্থই চাই। কারণ সবাই জড় বস্তুতে পরিণত হয়েছে, কোনো প্রতিষ্ঠান কাজ করছে না, কোনো কিছুই কাজ করছে না। এই যখন অবস্থা, এখন আপনার এই যে কিছুক্ষণ আগে যিনি ফোন দিলেন তিনি বললেন বটে ফেরির কথা, আমি আপনার সাথে আসার ঠিক এই মুহূর্তে আপনার গাজীপুরের চৌরাস্তাতে আপনার একজন যৌনকর্মী, আপনি জানেন বাংলাদেশের লিগ্যাল সিস্টেমে যিনি কার্ড ধারণ করে তিনি কিন্তু লিগ্যালাইজড, ঠিক আছে, বাংলাদেশের আইনে উনি কোনো অপরাধ করছেন না। সেই নারীটাকে ভিডিও করে প্রকাশ্যে তার চুলটা কেটে দেওয়া হচ্ছে। আপনি বলেন তো আমাকে সত্যিকার অর্থে ডেভিলটা এখানে কে হচ্ছে? ওখানের প্রশাসন, এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কোথায় গেছে 911? কোথায় গেছে আমাদের পেট্রোল বাহিনী, যে পেট্রোল বাহিনী খুব নাকি আজকে রাত থেকে অ্যাক্টিভ হবে? তাহলে এই ঘটনাটা ঘটলো কি করে? এই প্রশ্নটা তো আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে কি আমি এটা বুঝবো যে আপনি আপনার দেশের লাইন বোঝেন না, অথবা আপনি আপনার দেশের আইন বোঝেন না, অথবা এই যে একটা পপুলিজমের চর্চা করছেন, কাকে খুশি করতে চাচ্ছেন আপনি? জনগণকে, না কোনো সুনির্দিষ্ট মতাদর্শের মানুষকে, নাকি কোনো পার্টিকুলার পার্টিকে? খুশিটা আসলে কাকে করতে চাচ্ছেন? সকল গোড়ার গলতটা ঠিক ওই জায়গাতে। অভ্যুত্থানের সরকার হওয়ার কথা ছিল জনগণের সরকার, জনগণের মূল্যবোধের সরকার, সেটা মুখে বলছে, সেটা হওয়ার কথা ছিল। আপনাকে একটা কথা আমি না বললেই না, এই দেশে আপনি 47 থেকে যদি শুরু করেন, ঠিক আছে, 47 এর পরে বাংলাদেশের জন্ম সকল সময় অধিকারের জন্য হয়েছে, কিন্তু কোনো মতাদর্শের জন্য বাংলাদেশ জন্ম নেয়নি। আপনি 52 বলেন, 71 বলেন, 90 বলেন, 2024 বলেন, প্রত্যেকবার জনগণ রাস্তায় নেমেছে তার অধিকারের জন্য, কোনো মতাদর্শকে প্রতিস্থাপিত করার জন্য, কোনো সংস্কৃতিকে প্রতিস্থাপিত করার জন্য, অথবা কোনো দলকে বসানোর জন্য কখনোই এদেশের মানুষ কিন্তু বসে নাই। এই সহজ সরল আমাদের রাজনৈতিক ইতিহাসের গল্পটা কি এই জনবান্ধবের সরকার, গণ অভ্যুত্থানের সরকার জানেন না? উনারা আসলে জানেনটা কি আমাকে বলেন তো? বাংলাদেশ তো একটা কৃষি মন্ত্রণালয়, আপনারা তো এখানে অনেক গুরুত্বপূর্ণ, বাংলাদেশে নিশ্চয়ই কৃষি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমাকে বলেন এই যে বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনার তো বাংলাদেশে এত ব্রোকেন অবস্থা, ফ্রাজাইল অবস্থা, উনার তো 3-4টা হাত থাকা দরকার। উনি একাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, উনি একাই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। ঘটনাটা কি হচ্ছে? এটা তো সিভিক সেন্সের জন্য, এটার জন্য কিন্তু রাজনীতি কিচ্ছু জানা লাগে না, এটা খুব কমন সেন্সের বিষয়। যেখানে আপনি, আপনার দেশ হচ্ছে কৃষি প্রধান, আপনার দেশে এত আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, আপনি জানেন না কেন? আমাকে বলেন তো, এই যে অল অফ এ সাডেন অবাধ তথ্য দিবেন, তথ্য মন্ত্রণালয়ের কথা শুনবো, হঠাৎ করে আমাদের যিনি আপনার প্রধান উপদেষ্টার যিনি ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, উনার আসলে মন্ত্রণালয় কোনটা? উনি কোন মন্ত্রণালয় চালায়? উনার কাজটা কি? নাগরিক হিসেবে আমি প্রশ্নটা করতে পারি না? আমি জানতে চাই, কেন মিডিয়া জানতে চায় না? তাহলে কি আমাকে ভয় পেতে হবে? গল্পগুলো ঠিক ওখান থেকে শুরু। জনগণকে
তার প্রকৃত রাইটটা দিতে হবে আপনাকে। আপনার তথ্য না, যদি আমি দপ্তরবিহীন এখনো না পাই, উপদেষ্টা তাহলে কি হবে? কেউ থাকতে পারে না? না, তাহলে বলুন আপনি দপ্তরবিহীন উপদেষ্টা, এটাই বলুন না। আপনি কেন হঠাৎ করে বিশেষ সহকারী থেকে উপদেষ্টায় হলেন তাই তো আমি জানি না। আপনি জানেন? এখানে উপস্থিত কেউ কি জানেন? তাহলে একটু বলে দেন, আমরা জানি। মিডিয়ার কাছে তো জানানো, জানতে পারছি না কেন? গল্পটা ঠিক এখানে। তাহলে পদ ক্রিয়েট করছেন কেন? অদ্ভুত সব ডিসকোর্স, সচিব, সিনিয়র সচিব, এ আবার কি জিনিস? এটা কোথা থেকে আসলো? কই, আমি তো শিক্ষকের জীবনে শুনি নাই এ ধরনের কোনো কিছু, আমার ডিসকোর্সে তো নাই। তাহলে ঘটনাটা কি ঘটছে? আগে খুশি হতো শেখ হাসিনা, এখন কে খুশি হয়? এখন তাহলে কাকে খুশি করার চেষ্টা হচ্ছে? কাদেরকে খুশি করার চেষ্টা হচ্ছে? তাহলে গল্পটা কোথায় গেল? গণঅভ্যুত্থানের স্পিরিট কোথায় গেল? আপনি যদি ওই একই জায়গায় একই গল্প ঘুরে ঘুরে বলেন তাহলে তো আমার এখানে বলার কিছু নাই, জনগণের আকাঙ্ক্ষার কিছু নাই। নির্বাচিত সরকার, আবারও বলছি, সংস্কৃতির পরিবর্তন খুব জরুরি। এই অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল সংস্কৃতির পরিবর্তন হওয়া, দুর্নীতির পরিবর্তন হওয়া। আপনি বলতে পারেন যে এখন চাঁদাবাজি হয় না? এখন কি আপনি বলতে পারেন ঘুষ হয় না? একটা কথাও সত্য না। তাহলে পরিবর্তনটা কি হয়েছে? গদি। না, তাহলে কি যে প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন হিসেবে আপনার কাছে ছিল যে অপরাধীদের সাথে কেউ না কেউ কম্প্রোমাইজ করছে, অপরাধীদের সাথে কম্প্রোমাইজ হচ্ছে কিনা, যে অপরাধ করো, ব্যবস্থা হলেও নাম অপরাধী কে? ইটস এ বিগ ডিসকোর্স। আপনি তো অপরাধ বিজ্ঞানের একজন শিক্ষক, কাকে কখন আপনি ক্রিমিনাল বলছেন? দিস ইজ দ্য পয়েন্ট। আমি তো এখানে অপরাধী না, আমি তো এখানে দেখি খুঁজে খুঁজে ওই যে হয় কোন একটা পলিটিক্যাল, আরো একটা কথা বলি, কোড অ্যান্ড কোড, পুঁটি মাছ ধরে আপনি ডেভিল হান্ট হন। মাফিয়ারা সব বিদেশে যে এ টিম করে, পালায় যায়, আপনার ভিডিও রেকর্ড দেয়, যারা কিনা ইউএন এর রিপোর্টে অপরাধী, তাহারা কেউ ডেভিল হন না। আপনার মনে হয় ওই ওয়ার্ডের মোকাদ্দেস হচ্ছে ডেভিল। তার মানে কি আরো একটি এই ডেভিলদের ধরার জন্য, যে ডেভিলের কথা আপনি বলছেন, যারা সত্যিকার অর্থে এই পরিস্থিতির অবনতি ঘটানোর ক্ষেত্রে পিছনে বা সামনে থেকে কাজ করছে, এদের নিয়ন্ত্রণ করা বা এদের আইনগত প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আরো একটি অপারেশন বা অভিযান প্রয়োজন? না, আমি মনে করি এটি সম্পূর্ণরূপে একটা পলিটিক্যাল রেটরিক টু মেক সাম পিপল হ্যাপি। এটা কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথেও যুক্ত না। উপায় কি? কিছু উপায় কি? উপায় হচ্ছে সহজভাবে আপনি যোগ্য লোককে যোগ্য জায়গায় দেন। আমি নাগরিক হিসেবে জানতে চাই কি হেতু কারণে এই যে সাখাওয়াত হোসেন, উনি একজন যোগ্য লোক ছিল, এই যোগ্য লোকগুলোকে আপনি সরাচ্ছেন কেন? যোগ্য পজিশনে বসাচ্ছেন না কেন? আমি জানতে চাই আপনার উদ্দেশ্য কি। আপনি জানতে চাই আপনি কি ইনস্টিটিউশন, এতগুলো কমিশন হয়েছে, এতগুলো কমিশন তো রিপোর্ট দিল, এতগুলো কমিশনের নিশ্চয়ই খরচও হয়েছে, তারপরে কি হলো? এখন যে কমিশনগুলো কি হলো? হচ্ছেটা কি? বিচার বিভাগের কথা বলেন, জুডিশিয়াল সিস্টেমের কথা বলেন, লিগ্যাল সিস্টেমের কথা বলেন, যানবাহনের কথা বলেন, ট্রাফিক সিস্টেমের কথা বলেন, সামনে রমজান আসছে, খালি দেখবেন যে দ্রব্যমূল্যের কথা বলেন, কোন একটি জায়গা আপনি আমাকে দেখান। তার মানেটা কি? আপনাকে কি করতে হবে? আপনাকে সিন্ডিকেট ব্রেক করতে হবে, আপনাকে সৎ সাহসী যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে হবে। সিন্ডিকেটের ব্যাপারে সরকারের যে বক্তব্য, বিশেষ করে অর্থ উপদেষ্টার, আমি যদি ভুল না করে থাকি, যে সিন্ডিকেট ভাঙা এত সহজ নয়, খুব শক্তিশালী সিন্ডিকেট আমাদের এখানে, তাদের বক্তব্য আর কি কোডান কোড। না না, সিন্ডিকেট ভাঙতে পারবেন না, মানে একটা শক্ত বিষয়কে ভাঙবেও বা কিভাবে? না না, তাহলে মানে আপনি যদি ভাঙতে পারেন না যখন, তার মানে একটু আগে আমি বলেছি ভাই আমি এখন আর পদার্থ দেখতে চাই না, আমি তো এখন সিনের চেয়ে বড় স্বৈরাচার আমার কাছে এটা মনে হচ্ছে। ভাঙতে পারে না, সিন্ডিকেটের সাথে দোসরগিরি করলে তো ভাঙতে পারবেই না, আমি স্পষ্ট করে বলে দিলাম। আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, পলিটিক্যাল নেগোসিয়েশনের কথাটা বারবার আসে। আমরা জানতে চাই যে আসলে কোন পার্টি আসলে যে বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করার ক্ষেত্রে আমরা সমর্থন করব না। জনগণকে জানান না কেন সেই পার্টিটা পলিটিক্যালি আপনাকে হেল্প করছে না? এটাও তো আমার জানার রাইট আছে। তাহলে গল্পটা ঠিক ওখানে, গল্পটা ওখানেই। এটা না বলতে পারেন, আপনি যদি জবাবদিহিতার সংস্কৃতি না করতে পারেন। একেবারে শেষ লাইন, এই পর্যায়ে শেষ লাইন শুনতে চাই। গল্প কি ওখানে শেষ হবে নাকি এই গল্প থেকে আরেকটা গল্প শুরু হবে? গল্প থেকে আরেকটা গল্প শুরু হবে। আরেকটা গল্প শুরু হবে। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিনহাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আসতে চাই, প্রশ্নটি এভাবেই রাখছি যে আসলে এই যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার প্রসঙ্গ, এই প্রসঙ্গ ধরে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এই অপরাধের পিছনে কলকাঠি নাড়া হচ্ছে, সেই অভিযোগটি আছেই। এই সূত্র ধরে এই প্রসঙ্গ নিয়ে যে রাজনীতি চলছে, যে বড় রাজনৈতিক দলগুলো এভাবে যদি স্পষ্ট করি, জামাতও আলোচনায় বলে যে এই পরিস্থিতির জন্য একটি দল দায়ী, বিএনপি বলে আলোচনায় এই পরিস্থিতির জন্য একটি দল দায়ী, এই একটি দল আসলে নতুন করে গজালো কবে? দেখেন, এগুলো হলো যেটা ওই উনি বলেছেন আমাদের কবির ভাই ইতিমধ্যে, সেটা হলো যে
এটা ব্যর্থতাকে মানুষ নানানভাবে অজুহাত দিয়ে আড়াল করতে চায়। আমাদের এখানে একটা সিম্পল ম্যাথ, এটা হলো যে এফিকেসির ব্যাপার, যেটা ডক্টর স্নিগ্ধও বললেন। আপনি আন্দোলনটা ছিল কোটা নয় মেধা, মেধাবী লোক তো আছে, এবং এটার জন্য খুব বড় বৈজ্ঞানিক হওয়ার দরকার নাই। আপনি এই চুরি ডাকাতি ছিনতাইয়ের কথাই যদি আমি ধরি, আমাদের এখানে পেট্রোলিং সিস্টেমের জন্য আপনি বহু লোককে স্যালারি দিচ্ছেন। সেই পেট্রোলিংয়ের জন্য শুধুমাত্র তো পুলিশ না, আরও সংস্থা আছে। আপনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন। আমরা যদি আমাদের ছোটকালের গল্পে ফেরত যাই, আমরা দেখতাম যখন মিলিটারি আসতো মানুষ সাবধান হয়ে যেত। বাজারে যারা মজুদদার ছিল, কালোবাজারে ছিল, তারা ভয় পেয়ে যেত। এবং বা প্রত্যেক কাঁচা বাজারে, কিচেন মার্কেটে প্রাইস লিস্ট আনিয়ে দেওয়া হতো যে আলুর দাম, পেঁয়াজের দাম, মাছের দাম কেজি প্রতি এত, এবং ওই দরেই বিক্রি হতো। ঘুষখোররা ঘুষ খাওয়া কমিয়ে দিত বা বন্ধ করে দিত। এই যে মানুষের মনে যে সিস্টেমের প্রতি যে একটা আনুগত্য, সেই জায়গাটা নষ্ট করলো কেন বা কিভাবে নষ্ট হলো? নষ্ট হলো এই কারণে, যারা সিস্টেম রক্ষা করবে তারাই সিস্টেমকে আউট অফ অর্ডারে নিয়ে যাচ্ছে। এবং আজকে যারা সমস্যার সমাধান করবে তাদের কেউ কেউ সমস্যার সৃষ্টির অংশ হয়ে দাঁড়াচ্ছে। মানে খুশিকরণের গল্প যেটা এতক্ষণ বলা হলো। এখন আমি খুবই একমত যে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সব আন্দোলন ছিল রাইট বেসড, এবং রাইটস কিন্তু সিস্টেমের সাথে কানেক্টেড। আপনি যখন অ্যাক্সেস টু জাস্টিস বলবেন, আমরা এখন হাইকোর্টে কি দেখি, আমি প্র্যাকটিসিং লয়ার হিসেবে বলতে পারি, আপনার 5,000 আসামি আদালতে আসলো। একজন যত মেধাবী জাজই হোক না কেন, প্রতিদিন কতটা মামলা ওনার ডিসপোজাল করা সম্ভব? 100, যদি এটা বেইল ম্যাটার হয়। তাহলে বাকি 4,900 আসামি তাদের কি হবে? তার জন্য আপনি বেঞ্চ রাখলেন একটা। এটার জন্য কি অক্সফোর্ড থেকে পাশ করা লাগে নাকি হার্ভার্ড গ্রাজুয়েট হওয়া লাগে? আপনি বেঞ্চের সংখ্যা বাড়াচ্ছেন না কেন? কিন্তু আপনি কোম্পানি কোর্ট দিয়ে রেখেছেন, বসে আছে। আপনি দিয়ে রেখেছেন সিভিল ম্যাটারের কোর্ট, কোনো কাজ নাই। তাহলে আপনার প্রায়োরিটি বেস। হসপিটালে কি হয়? হসপিটালে যেমন জেনারেল বেড থাকে, আবার এমার্জেন্সি ওয়ার্ড থাকে। আজকে এই গভর্নমেন্ট হলো এক ধরনের এমার্জেন্সি গভর্নমেন্ট। আমরা একটা এমার্জেন্সি ফেস করছি, একটা সোশ্যাল পলিটিক্যাল এমার্জেন্সি। তাহলে এমার্জেন্সির যে রেডিনেস, হোয়ার ইজ দ্য রেডিনেস? আপনি কতগুলো অবসরপ্রাপ্ত মেধাবী লোককে নিয়ে আসছেন, তো অবসর কেন মানুষকে দেওয়া হয়? চাকরি ক্ষেত্রে কেন মানুষকে অবসর দেওয়া হয়? এর একটা তো বিজ্ঞান আছে, এর একটা চিকিৎসা বিজ্ঞান আছে, এর একটা বায়োলজিক্যাল সায়েন্সও আছে। তাহলে ইনক্যাপাসিটি গ্রো করার আরো কিছু ফিজিক্যাল এলিমেন্টস এখানে আছে। যেহেতু এই প্রসঙ্গটা অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী ভাই আপনি তুললেন, যে আমরা সেই প্রসঙ্গ আছে, তাদের প্রতি সম্মান রেখে আমরা বলছি, মেধাবী মানুষদের একটা বক্তব্য আমরা ছোটবেলায় আলোচনায় কিংবা বই পুস্তকে আমরা পড়েছি যে তারা কোনো কিছু না পারলে সরে যান, অথবা তারা সেটা স্বীকার করেন। মানে সেই প্রসঙ্গ কি আপনি দেখছেন? দেখেন, সারা দুনিয়াতে আমরা তো দেখি, ছোটকালে গল্প পড়েছি, বিভিন্ন দেশে রেল দুর্ঘটনা হলে যদিও রেলমন্ত্রী রেল চালায় না, রেলমন্ত্রী পদত্যাগ করে। আমরা দেখেছি যে আমাদের বিমান এর আগে বিগত সরকারের আমলে বিমান ভুল করে অন্য জায়গায় চলে গিয়েছে, পত্রিকায় হেডিং ছিল পথ হারালো বিমান। এখন কি বিমান পথ হারাচ্ছে না? দেশ কি পথ হারাচ্ছে না? আজকে পলিটিক্যাল পার্টিগুলো বলছে যে জুলাই অভ্যুত্থান হাইজ্যাক হয়ে যাচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলো বলছে যে দেশ হাইজ্যাক হয়ে কার পকেটে যাচ্ছে? পকেটে তো যাচ্ছে না। হ্যাঁ, পকেট তো আছেই একটা। সেই পকেটটা কেউ কেউ প্রকাশ্যে বলেন নাই, আমি বলি। বলুন। পকেটটা হলো এক ধরনের ডক্ট্রিনেশন চলছে এখানে। এই সেই ডক্ট্রিনটা কি? যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধ, এটা আওয়ামী লীগের বাপদাদার সম্পত্তি ছিল না, এটা জনগণের প্রপার্টি, জনগণের অর্জন। সেটাকে, এই সেটেল বিষয়টাকে আপনি আবার সামনে নিয়ে আসছেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন আপনি। আমাদের দেশে আপনি নদীময় ইসলাম হাজির করছেন। আমাদের দেশে আপনি মেয়েদের পোশাক নিয়ে আপনি এক ধরনের ডক্ট্রিনেশন করছেন। আমাদের কালচারাল যেই জায়গাগুলো এস্টাবলিশ, বহুমতের চর্চা, আপনি বলছেন বহুত্ববাদ, আপনি বলছেন ইনক্লুসিভনেস, আপনি এক্সক্লুড করে দিচ্ছেন। তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড যখন হবে, তখন কেউ কিন্তু জনতা স্বাভাবিকভাবে বুঝে যাবে যে তারা প্রতারিত হয়ে গিয়েছে। অভ্যুত্থানটা একটা প্রতারণার জায়গায় চলে যাচ্ছে। এই যে জনগণ বারবার প্রতারিত হচ্ছে, এই প্রতারণার যে ডিস্যাটিসফ্যাকশন, এইটার অ্যাডভান্টেজ নিচ্ছে যাদের ভিতরে ক্রিমিনাল মাইন্ড আছে। তারা জানে যে পুলিশ এখন ওয়ার্ক করবে না, তারা জানে যে জামিন কোনো ম্যাটার না, আদালতে সিন্ডিকেট করে তারা বের হয়ে যাবে। এরকম মানুষের মধ্যে রিউমার আছে।
তাহলে এই রিউমারগুলো বাস্তবতায় পরিণত হয় তখনই যখন মানুষ বিচারহীনতার সংস্কৃতি দেখে। ওই 4,900 আসামি যখন আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকে, যখন তারা বাড়িতে ফেরত যায়, তারা জানে যে আদালত বিচার প্রোভাইড করতে পারে না। ফলে এইভাবেই কিন্তু তৈরি হয় গৃহযুদ্ধের পটভূমি। এবং আরেকটি হাসান তারেক চৌধুরী ভাই, এই যে অপরাধ পরিস্থিতি বা অপরাধীদের নিয়ন্ত্রণ করা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে একটি প্রসঙ্গ খুব বড় করে আলোচনা, নিশ্চয়ই সেই আলোচনা একজন সম্মানিত আইনজীবী হিসাবে আপনার নজর এড়িয়ে বা আপনার দৃষ্টির বাইরে নয়, সেটা যে পুলিশের যে অজ্ঞাতনামা একটি প্রক্রিয়া, আসামির যে তালিকা, যে যিনি মামলা করছেন, যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনিও জানেন না আসলে আর কারা তার ক্ষতির পিছনে দায়ী। এই অজ্ঞাতনামাকে কেন্দ্র করে যে পুলিশের যে অতীতে বাণিজ্য করার যে প্রসঙ্গ আছে, সেটি কিন্তু ভুক্তভোগী এবং তার পরিবারের এই অভিযোগটি কিন্তু আবারও নতুন করে এর পুনরাবৃত্তি করছে। এই প্রসঙ্গে আলোচনা শুনবো। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি শুনে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। জি, থ্যাংক ইউ। আমি বগুড়া থেকে পুষ্টিবিদ ফারুক বলছিলাম। জি ফারুক ভাই বলুন। প্রোগ্রামটাতে দীর্ঘক্ষণ আপনাদের ডিসকাশনগুলো বেশ ভালো লেগেছে। তো এই ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারটা নিয়ে যে বিভিন্ন রকম সমস্যাগুলো আপনারা প্রত্যেকের কাছ থেকে সমস্যাগুলোই আসতেছে, আমরা সেটাই শুনতেছি, কিন্তু সমাধানটা একটা ফোকাসে আসতে হবে। যে কোনো আপনাদের ভিতর থেকে যে ডিসকাশনটা দেখতেছি, এক ধরনের ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টেই চলে যাচ্ছে ডিবেটটা। বাট তারা তো দীর্ঘ বছরের পলিটিক্যাল লিডার না, তারা অনেকটাই নিষ্পাপ বলা যায়। আন্দোলন করেছে, 5ই আগস্টের একটা রিভলিউশন হয়েছে, কিন্তু সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতনও সিলেকশন করে আসেনি। না ফারুক ভাই নিশ্চয়ই তো আমরা সমাধানের পর্যায়ে আমরা এখনো আলোচনা করছি না, আমরা আলোচনা সূত্র ধরে না আপনার কাছ থেকে আপনি যেটি বলছেন সেটি আলোচনা হচ্ছে। আমি আমার প্রশ্ন কিন্তু ফারুক ভাই ওখানেই আপনার কাছে, যে আপনার দৃষ্টিতে কোন বিষয়গুলো পদক্ষেপ হিসাবে গ্রহণ করলে বর্তমান পরিস্থিতি সমাধান হবে, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আমি এই জায়গাটাতেই একটু কথা বলছিলাম, একটু সুযোগ দেন। জি প্লিজ বলুন। বলুন। আমাদের টোটাল যে পলিটিক্যাল লিডার আছেন, জি জি, আমাদের টোটাল পলিটিক্যাল লিডার যারা আছেন, সবাই মিলে ইন্টারিম গভর্নমেন্টের কাছে কিভাবে দেশটাকে আমরা সাজিয়ে নিতে চাই, কিভাবে আগামী নির্বাচন চাই, রোড ম্যাপটা তো জনগণের দ্বারাই তো ফ্যাসিবাদ সরকার চলে গেছে। তাহলে জনগণের মাথা যারা বিভিন্ন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই পলিটিক্যাল লিডার সমন্বয় করে তারা যদি একটা নীতিমালা দেয় যে আমাদের স্থানীয় জায়গায় আমরা আছি, আগামীতে সংস্কারগুলো এইভাবে হবে, নির্বাচনের জন্য আমরা 1 বছর 2 বছর অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু আমাদের এলাকায় গায়ে কারো হাত দিবে, একটা চিন্তাই হবে, আমরা থাকতে এটা হবে না ইনশাআল্লাহ। এরকম একটা ম্যান্ডেট দিয়ে সরকারকে একটু নিশ্চিন্তে রেখে এগিয়ে গেলে কিন্তু মানে জনগণের দ্বারা যত ফেসিবাদ চলে গেছে, তাহলে জনগণের যারা স্থানীয় সরকার মাথা যারা আছে, এই পলিটিক্যাল লিডাররা যদি একত্রিত হয়, সমন্বয় হয়, তাহলে পুলিশ কাউকে লাগে না। কিন্তু পুলিশরা করবে কি? যারা পলিটিক্যাল বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি এই ধরনের যত লিডার আছে, তারা তো প্রত্যেকে নিজ নিজ এলাকায় মাথা হয়ে চুপচাপ বসে আছে, সেই অপেক্ষায় কবে একটা নির্বাচন হবে এই আশা না করে নির্বাচনের পরিবেশটা তৈরি হোক, আমরা সবাই ঠিক থাকি, এইরকম যেন উচ্ছৃঙ্খলপনা নিজ নিজ এলাকায় না হয়। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই। এটি একটি বড় সমাধান হতে পারে চলতি পরিস্থিতিতে। আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় করে বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা বা সিদ্ধান্তগুলো গ্রহণ করা দরকার সেটি সরকারকে করার আপনি অনুরোধ জানিয়েছেন, এবং একই সাথে সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ। আপনি আমাদের সাথে থাকুন, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা। জি অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, যে অজ্ঞাতনামা আসামির যে বাণিজ্য, এই জায়গাটা একটু শুনতে চাই। অজ্ঞাতনামা আসামির যে বাণিজ্য, এটা হলো একটা পুরনো ফ্যাসিবাদী স্বৈরাচারী সংস্কৃতি। অর্থাৎ একটি ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা আসামি, এখন দেখা যাচ্ছে এটা সহস্রাধিক পর্যায়ে চলে যাচ্ছে। এবং এই লোকগুলো আদালতের বারান্দায় আসে, তারা জানেও না ঘটনার সাথে কিভাবে তারা জড়িত। এবং এইখানে এক ধরনের পলিটিক্যাল এবং সোশ্যাল ভিক্টিমাইজেশন, অর্থাৎ গ্রামের জমির বিবাদ থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই পর্যন্ত সমস্ত কিছুকে এক পাল্লায় ফেলার যে একটা প্রবণতা তৈরি হয়েছে, এর সঙ্গে লুকিয়ে থাকা আর এক নয়া ফ্যাসিবাদ এর ভিতরে কাজ করছে। এবং এই যে লুকিয়ে থাকা ফ্যাসিবাদ, এটা পতিত ফ্যাসিবাদের চেয়ে আরো ভয়ানক আকারে আমাদের সামনে আসছে।
এবং সেটাকে আমাদের অ্যাড্রেস করা দরকার, এবং সেটা যদি আমরা অ্যাড্রেস করতে না পারি। এই যে নয় ফেসিবাদের কথা বলছেন, সে লুকিয়ে থেকে কি মুখ ঢেকে রাখে না মুখ খোলা থাকে? না, এটা তো প্রকাশিত। আপনি ধরেন আপনি নারীদের চুল কেটে দেবেন, তার টিপ পরা নিয়ে আপনি তাকে আক্রমণ করবেন, আপনি তাদের ফ্রি মুভমেন্টকে আপনি মানে নেগেটিভলি অ্যাড্রেস করবেন, জি, তো এটা তো প্রকাশ্য, এটা প্রকাশ্য। আপনি ধরেন বৈষম্যহীন বাংলাদেশের কথা বলবেন, তো বৈষম্যটা কোন জায়গায়? গ্রামের সাথে শহরের, নারীর সাথে পুরুষের, ধনীর সাথে দরিদ্রের, লুটেরার সাথে সৎ মানুষের। তো এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে। আপনি তো অ্যাড্রেস করছেন না বৈষম্যটা কোথায় কোথায়। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে ভাষণ তারিক চৌধুরী, অসংখ্য শিবা হাফিজ ভাই আসতে চাই। করণীয় জায়গা কি দর্শকরা শুনতে চাচ্ছেন? আমরা একটা পরিস্থিতির সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। করণীয় কি, আপনি কি ভাবছেন? এবং নারীর প্রতি সহিংসতার প্রসঙ্গ বলছিলেন, সবাই বলছেন, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আরো নির্দিষ্ট করে বললেন। আমি অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে শুরু করি। ওই যে বৈষম্যহীনতা, এটা মানে কি? আমরা বারে বারে বৈষম্যহীনতা বলে বৈষম্যেরই সৃষ্টি করছি। তাহলে আমি মনে করি আমার মতে এটা একটা ডেফিনিশন হওয়া উচিত, যাতে আমরা সবাই মিলে বুঝতে পারি এই করলে বৈষম্যহীনতা আর এই করলে নয়। একটা সংজ্ঞা ঠিক করে দেওয়া উচিত, সংজ্ঞা ঠিক করা, যার ফলে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা যায়। আদারওয়াইজ এখন ভীষণ বিরাট একটা ব্যাপার। এই সব কথা শুনে তো আসলে মনে হয় এত সমস্যাগুলো বড় হয়ে যাচ্ছে, এভরিডে বাড়ছে না, 6 মাস 7 মাস। তাহলে কি করা উচিত এই মুহূর্তে? আমার কাছে দুটো কথা মনে হলো এই কথা শুনে শুনে। জি, একটা হতে পারে আমাদের যারা এখন আছেন, সিদ্ধান্ত গ্রহণ করছেন, তৈরি করছেন পলিসিস, তাদের একটা যোগাযোগ, ডাইরেক্ট যোগাযোগ করতে হবে তৃণমূলের সাথে, মানুষের সাথে। শুধু পলিটিক্যাল লিডাররা করছে, ওদেরটা ওরা করুক, কিন্তু আমরা যারা দেশ শাসন করছি আমাদের দরকার সেখানে যাওয়া, মানুষের কথা শোনা। সেই সময়টা দিতেই হবে, যত কঠিনই হোক। সেখানে ডক্টর স্নিগ্ধা বলেছেন একজনে 5টা মন্ত্রণালয় রাখার পরে লোক নেন আপনি, যারা নিয়ে কাজগুলো করে আপনাকে দিতে পারবে। দিস ইজ ওয়ান। তো জনগণের সাথে সম্পৃক্ততা করে তাহলে ওনারা হয়তো বলবে না ও এটা হচ্ছে এখন হয়েছে, রাতে মারামারি হয়েছে, সো হোয়াট, এটা তো আগেও হয়েছে। এই জন্য আমরা ওনাদের চাই নাই, আমরা চেয়েছি ওনারা বলবে ইয়েস এটা আগেও হয়েছে, আগে কেউ নেয় নাই পদক্ষেপ, আমি নিচ্ছি, আমার সেই সাহস আছে, আমি বলতে পারি এখন থেকে আর হবে, আমার পিছনে আছে এত তরুণ, কাজে আমরা সাহস করে কথা বলবো। এই জায়গাটা আমরা আজ পর্যন্ত দেখিনি। আরেকটা উপায় আমি বলি, আমার মনে হলো, সেটা হলো এই যে কমিশন হয়েছে অনেক, এবং আমি কিছু কিছু কমিশনের লোকজনের সাথে কথা বললে শুনছি 200, 400, 500 পেজ কমিশনের রিপোর্ট দেওয়া হচ্ছে। এই রিপোর্টগুলো কে পড়বে? ওনারাই বলছেন এই রিপোর্ট কেউ পড়বে না, এইখানে পড়বে পলিটিক্যাল যখন লোক আসবে তারা। ইফ দ্যাটস দ্য পুরো রিপোর্টটা হয়তো পড়বে না, প্রতিটা রিপোর্টের একটা সামারি থাকে 2-3 পৃষ্ঠা, সেটা তো পড়বে নিশ্চয়ই। আমি তো বলিনি কথাটা। আচ্ছা, যারা রিপোর্ট লিখে দেন আমি জিজ্ঞেস করেছিলাম যে রিপোর্টটা কিভাবে এটাকে অ্যাক্টিভেট কি করবেন, ইমপ্লিমেন্টেশন যেতে হবে না। আমি ভাই হাতের কাজের মানুষ, আমি যেটাই দেখি আমার মনে কি করে হাতে দিয়ে মানুষ কাজ করবে। তখন ওনারা বলেছেন এইটা এরা কিছু দেখবে না, ওটা পলিটিক্যাল যখন গ্রুপ আসবে দেখবে। ইফ দ্যাটস দ্য থিং উই আর এক্সপেক্টিং, তাহলে আমার কথা হচ্ছে যত কমিশন আমরা তৈরি করেছি সবাইকে একটা সুনির্দিষ্ট টাস্ক দিতে হবে। আমরা একটা ফেয়ার ইলেকশন করতে গেলে কি কাজ আমাদের করা দরকার, অনলি দিস, আর কিছু বলবে না, অন্য কোনো রকম ওনাদের পরামর্শ দরকার নেই। প্রত্যেকটা গ্রুপ যারা আছেন, সেটা ইকোনমিক, সোশ্যাল, কৃষি, হোয়াট নট, সবাই কিন্তু উইমেন অ্যান্ড আদার্স, তারা বলবেন যে একটা ফেয়ার ইলেকশন করতে গেলে মানুষের সবার সম্পৃক্ততা আনার জন্য কি করতে হবে। একটা হচ্ছে ইলেকশন কমিশনকে সেইভাবে ক্ষমতায়িত করতে হবে, ভালো লোক, কাজের লোককে দিতে হবে। সেকেন্ড থিং, আরেকটা হচ্ছে যে মানুষ যেন ভোটটা দিতে পারে গিয়ে ওই ব্যবস্থা করা। আমরা অনেক বলেছি আগে যে কোথাও যদি গিয়ে আক্রমণ করে, মনে কর মুসলমান হিন্দুকে আর হিন্দু মুসলিমকে আক্রমণ করলো যে গ্রামে, এই খবরটা প্রতিটি অ্যাডমিনিস্ট্রেটর আগে থেকে জানে। দুজন মানুষকে মারলে ওরা জানতে পারে, 1000 লোক গিয়ে আক্রমণ করছে, এটা জানবে না, একটা কথা হলো। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন যদি সজাগ হয়, ওই জায়গার সে নিরাপত্তা বিধান করতে পারতো, তাহলে আসলে এই কোনো রকমই এই মামলাগুলো হতো না। আর এটা তো নট বিকজ একজন আরেকজনকে দেখতে পারে না, তা না, কারো সম্পদ। এই জায়গাতে শিবা আমি যাবো একটি আপনার আলোচনার সূত্র ধরে, আপনার কথা শুনতে শুনতে আমার কাছে মনে হলো এই প্রশ্নটি রাখি যে প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর তারা যেভাবে
পদক্ষেপগুলো গ্রহণ করছে, সিদ্ধান্তগুলো গ্রহণ করছে এবং তাদের যে তৎপরতা, সেটি দেখে আপনার কাছে কি মনে হয় তারা নতুন এক বাস্তবতার অপেক্ষা করছে? আচ্ছা, আসছি এটাতে। তার আগে শুধু এটা শেষ করি। একসময় আমরা খুব ভালো ইলেকশন এই দেশেও হয়েছিল এবং নারীরা, অধিক সংখ্যক নারীরা ইলেকশনে গিয়ে ভোট দিয়েছিলেন। তখন ইলেকশন একটা এডুকেশন হয়েছিল, বাড়িতে বাড়িতে, পথে ঘাটে, তৃণমূলেও। এই ইলেকশনের যে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই জায়গায় কিন্তু ফিরে যেতেই হবে। যখন মানুষ এই সাহসটা আনতে পারবে, আমার ভোট আমি দেব, আমি ভোট দিতে গেলে আমার দরজায় কেউ তালা দিয়ে চলে যাবে না, আর পুলিশ প্রশাসন কেউ দেখবে না, এইরকম ব্যবস্থা হবে না। এই বিশ্বাসটা আনার জন্য বোধহয় এই যে অন্তরিম সরকারের কাজটা, মেইন কাজটা, মানুষের মধ্যে ভরসা বিশ্বাস নিয়ে আসা, সেই জন্য সেই রকম লোকবল তৈরি করা। এটা আরেকটা প্রশ্ন, যে প্রশাসন এবং পুলিশের কর্মকাণ্ড অথবা তাদের তৎপরতা দেখে আপনার কাছে কি মনে হয় যে তারা নতুন আর একটা রিয়ালিটির জন্য অপেক্ষা করছে বা নতুন কোনো পরিস্থিতি বা বাস্তবতার অপেক্ষা করছে কিনা? কে কিসের জন্য অপেক্ষা করছে ওটা বলা কঠিন, তবে ওদের কর্ম তৎপরতা, আমরা যখন মাঠেও যাচ্ছি, মফস্বল শহরেও যাচ্ছি, মনে হয় কিছু নড়ে চড়ে না, যা চলছেই একটা ব্যাপার। যেমন আদালতে, তেমন অন্যান্য সকল ক্ষেত্রে আমরা এতদিন বলেছি ইমপিউনিটি হয়েছে বিচার ব্যবস্থার, এখনো কি সেটার খুব বদলে গেছে? এবং সাধারণ মানুষ বলছে মজা করে যে তারা শক্ত কিন্তু তুলার মতো। সাধারণ মানুষের কাছে কেউ যাচ্ছে না, যে সিদ্ধান্ত নেয় তারা ওদের সাথে কথাই বলছে না। এইখানে আমাদের কাজটা বাড়াতেই হবে, ওখানে যেতেই হবে, এইখানে এছাড়া কোনো উপায় নেই। এর কোনো বিকল্প আপনি দেখছেন না? আন্দোলন করে আমরা এসেছি, সাধারণ মানুষের আন্দোলন এটা, তাইলে কি দেশ চেয়েছি আমরা, সেই সাধারণ মানুষরা ওইখানে যেতেই হবে। সেখান থেকে 5টা পয়েন্ট আমি আনি, যে এই 5টা জিনিস করলে আমরা আপাতত খুশি হবো, সব লাগবে না, ফাইন, 5টা কি 3টা, আপনি বলছেন 5টা 3টা পয়েন্ট নিয়ে আসি, সেই 3টা পয়েন্ট বা যেগুলো প্রয়োজন সেগুলো বাস্তবায়নের পরিবেশ তৈরি করা, সেইগুলোতে আমি কাজ করি। সেভাবে যে অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। মুনিরা শারমিন আসতে চাই। শুরুর দিকে আলোচনায় কিছুটা আমরা শুনেছি যে গণঅভ্যুত্থানের সে আন্দোলনের সময় তরুণরা একত্রিত হয়ে সারা দেশে যে আন্দোলন করতে পেরেছে, এখন এসে যেরকম এই আন্দোলনে কার কতটুকু অংশ, কে কতটুকু ভূমিকা রেখেছে, এর যখন ভাগাভাগি নিয়ে প্রসঙ্গ হচ্ছে, তখনই তরুণরাও নানাভাবে বিভক্ত হয়ে গেল। যেটি শিফা হাফিজা বললেন তার সূত্র ধরে বলি, তরুণরা যদি এক থাকতো সেই গণঅভ্যুত্থানের চেতনার প্রতি, এবং কেউ কোনো ধরনের এই অন্যায়, অপরাধ, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি সহ কোনো ধরনের অপরাধ করতে পারবে না, তখন হয়তো এটি আরও অনেক বেশি নাগরিককে ভালো রাখতে পারত। তরুণরা বিভক্ত হয়ে গেল কেন? এখানেও কি ক্ষমতা? আচ্ছা, এই বিষয়টা আমি একটু এভাবে ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে তরুণদের মধ্যে বিভক্তি না, আসলে আমরা যে অভ্যুত্থানের সময় যেটা দেখেছি সেটা হচ্ছে বিভিন্ন মত, বিভিন্ন পথের লোক একসাথে হয়েছে, এবং এটা একটা ছাত্র জনতার অভ্যুত্থান আমরা বলছি। এখানে যেমন ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সকল মতের মানুষের অংশগ্রহণ ছিল। সুতরাং এই জায়গা থেকে এখন অভ্যুত্থান পরবর্তী একটা সময়, এবার সবাই সবার ওই এক আমব্রেলা থেকে বের হয়ে সবাই সবার নিজের মতাদর্শ হয়তো প্রকাশ করছে। এবং এখানে বিভক্তির থেকে আমার কাছে মনে হয় বিভক্তির চেয়ে এটা যদি একটা স্বাস্থ্যকর, আমি বলবো, প্রতিযোগিতা। এবং এই তরুণরা, আমি যদি তরুণদের কথা বলি, তরুণদের এই ওদের স্ট্রাগলটা কিন্তু এই গত 15 বছরে একই রকম। আমি যদি বলি সেটা যে কোনো ছাত্র, মানে আমি যদি বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের কথা বলি, আমি যদি শিবিরের কথা বলি, এবং আমি যদি যারা আমরা ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যারাই আসলে এই গত 15 বছর আমরা ঠিক কথাটা বলতে চেয়েছি, আমাদের বলতে দেওয়া হয়নি। সুতরাং এই জায়গায় আমাদের একটা জেনারেশনাল ফাইট আছে। আমাদের তরুণদের মধ্যে মোটা দাগে কোনো ধরনের বিভক্তি নেই। যেই বাংলাদেশটা আমরা ভবিষ্যতে দেখতে চাই, যেই বাংলাদেশে বিভক্তি নেই আপনি সেটা বলছেন, কিন্তু আসলে আমরা বাস্তবতা কি দেখছি? দল গঠন নিয়ে তো আমরা কয়েক ভাগে বিভাজনের প্রসঙ্গ দেখছি, প্রেস কনফারেন্স পর্যন্ত করছে, গণমাধ্যমে সেটি লাল কালি, নীল কালিতে, বিভিন্ন কালিতে শিরোনাম পর্যন্ত হচ্ছে। না, এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা বললাম যে দল গঠনের ক্ষেত্রে ইন্টারনাল অনেক প্রতিযোগিতা থাকতে পারে, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে।
সুতরাং সেখানে মত প্রকাশের অধিকার প্রত্যেকেরই আছে। এখন সেটা কিভাবে করছে, সেটা পদ্ধতিগত বিষয় নিয়ে আসলে আপনি কি মনে করছেন বিভাজনটা এখনো স্বাস্থ্যসম্মত আছে? অবশ্যই স্বাস্থ্যসম্মত আছে, এবং তরুণদের যে বাংলাদেশ আমরা আমাদের দৃষ্টিকল্পে আছে সেটা কিন্তু আমাদের আসলে কোনো বিভক্তি নেই সেটার মধ্যে, এবং যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা আমরা বারবার বলছি, যে মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি, সেখানে আসলে কারো দ্বিমত নেই। তবে এই তরুণরাই কিন্তু সেই রাজনীতি আর চায় না যেটা হচ্ছে চাঁদাবাজির রাজনীতি, যেখানে হচ্ছে কোনো রাজনৈতিক দলের একজন খুবই দায়িত্বশীল লোক বলবে যে একটু কৌশলে চাঁদাবাজি করো। এরাই আসলে চায় না যে কোনো লিয়াজোর রাজনীতি হতে, যে যারা পুলিশের কাছ থেকে বা অন্য কোনো দলের সংগঠনের কাছে টাকা পয়সা দিয়ে জামিন নিয়ে নিবে, সেই রাজনীতি এই তরুণরাই চায় না। এই তরুণরাই চায়, দেখেন এখানে সংবিধান নিয়ে একটা কথা এসছে, আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশ হিসেবে, তবে বাংলাদেশ কিন্তু রাষ্ট্র হিসেবে কখনোই অবতীর্ণ হতে পারেনি, কারণ বাংলাদেশের নাগরিকরা তার অধিকার কখনো প্রয়োগই করতে পারেনি। অধিকার যে তাদের আছে এটা তাদের ফিলই করানো হয়নি। গত 53 বছর বাংলাদেশের মানুষের কাছ থেকে অধিকার ফিরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই অধিকার যে তাদের, এটা যে তাদের একটা বুঝতে হবে, সেই আন্ডারস্ট্যান্ডিং এই রাষ্ট্র তাদের দিতে পারেনি। সুতরাং এই জায়গায় তখন তো সংবিধান ছিল, সংবিধানহীনতা তো ছিল না, সংবিধান শূন্যতাও ছিল না, বাংলাদেশে সবসময় সংবিধান ছিল। সুতরাং সংবিধান, আমরা বলছি যে গণপরিষদের মাধ্যমে এই সংবিধান আসলে পুনর্লিখন হতে হবে বা সংস্কার হতে হবে, হওয়ার পরে সেটাই হচ্ছে, সেটার কারণে আমরা বলছি সেই অধিকারটা জনগণের অধিকার, এবং জনগণের প্রতিফলন, আশা আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশার প্রতিফলিত সংবিধানের কথা আপনি বলছেন। আরেকটি বিষয় মনে রাখবেন, যেটি দর্শক আমাদের, আমি যদি নামটা ভুল না করে থাকি, ফারুক ভাই যিনি সর্বশেষ ফোন করলেন, তিনি বলছেন যে এই রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে বিভিন্ন পর্যায়ের আলোচনা, সেখানে এই জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে অথবা বৈষম্য বিরোধীর আপনাদের প্ল্যাটফর্মের প্রতিনিধিরা সেখানে থাকেন, এবং এই দর্শকের যে মন্তব্য বা তার যে পরামর্শ, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয় করে এই পরিস্থিতি খুব সহজে মোকাবেলা করা যেতে পারে। নির্বাচন সংস্কারের প্রশ্নে এখন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের অবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এই পদক্ষেপ বা এই বিষয়টি সমাধান হিসাবে কতটা কার্যকরী হতে পারে? দেখুন, আমাদের যিনি দর্শক, ওনার সাথে আমি একটা বিষয়ে একমত, যে আসলে রাজনৈতিক সদিচ্ছা লাগবে এই সমস্যার সমাধানে, রাজনৈতিক সদিচ্ছা লাগবে। এবং আমার মনে হয় যে আমরা জাতীয় নাগরিক কমিটি, আমরা মাঠ থেকে প্রেসার দিচ্ছি, আমরা আজকে বসেছি বিভিন্নভাবে সরকারের সমালোচনা করছি, সরকারকেই প্রেসার দিচ্ছি যে এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে এবং নাগরিককে একটা সুষ্ঠু সুন্দর দেশ উপহার দিতে হবে, যেখানে আইন শৃঙ্খলার কোনো ঘাটতি থাকবে না, আইন শৃঙ্খলার। তো সেখানে কিন্তু আমরা বারবার করে কিন্তু সমালোচনা করছি যাতে একটা সুন্দর উপায় বের হয়ে আসে, কিন্তু আমাদের মনে হয় রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কিন্তু সরকারকে সহযোগিতাও করতে হবে, কারণ মনে রাখতে হবে যে এই সরকার একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, এবং এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং দেখেন, রাজনৈতিক দলগুলো, আমরা অনেকেরই কথা শুনছি এরকম করে যে তারা নির্বাচনের জন্য জীবন বাজি রাখছে। আমি চাই যে রাজনৈতিক দলগুলোর এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়, এবং বাংলাদেশের মানুষ জানি সুন্দর একটা বাংলাদেশ পায়, এবং যেখানে আসলে কোথাও ছিনতাই হবে না, রাহাজানি হবে না, কোথাও কেউ কাউকে ছুরিকাঘাত করবে না, সেরকম একটা বাংলাদেশের জন্য তাদের জীবন বাজি রাখা দরকার। এই জায়গাতে যাদেরকে আপনি বলছেন যে নির্বাচনের জন্য জীবন বাজি রাখছে বা বাজি রাখবে বলে ঘোষণা করছে, তাদের বক্তব্য হলো নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতি থাকবে না, এটা তাদের বক্তব্য। আচ্ছা, এখন নির্বাচিত সরকার আসলে যে আসলে এই ধরনের সমস্যা হবে না, এটা তো তারা আসলে কোনোভাবে কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে গত 15 বছরে যা হয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচিত সরকার তো এর আগেও ছিল, এই ফ্যাসিবাদী সরকারের আগেও তো নির্বাচিত সরকার, একটা ভালো নির্বাচন যদি আমরা বলি, সেটাও তো ছিল। কিন্তু আমরা মনে করি যে এই সমস্যার সমাধান হতে পারে একটা সংস্কারের মাধ্যমে, এবং এই ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলোর একটা সংস্কার দরকার, রিফরমেশন দরকার। এবং সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোরও এই সরকারের সাথে সহযোগিতা করে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে, যেটা হচ্ছে হাফিজা আপা বললেন যে কতটুকু সংস্কার প্রয়োজন, এবং এখানে আসলে নির্বাচনটা ডিলে করা, সাধারণ মানুষের বক্তব্য কি, তাদের সমর্থনের প্রসঙ্গ তারা কিভাবে দেখতে চায় একদম। এবং হচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে আসতে হবে যে ঠিক আছে, এবং তাদের কিন্তু এটা শপথও করতে হবে জনগণের সামনে যে ঠিক আছে, আমরা যখন ক্ষমতায় আসবো আমরা কিন্তু এই কাজগুলো করব। এই জায়গাতে আমি যদি একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি মনিরা শারমিন, যে সরকারের এই ছোট পরিসরে সরকারের পক্ষে তো সব তৃণমূল পর্যায়ে গিয়েও সেটি তো সময়ের সাথে তাদের কর্ম যে পরিধি, অনেক সময় সেটি সম্ভব না, কিন্তু এই কাজগুলো তো আপনারা যারা শিক্ষার্থীরা আছেন দুটি প্ল্যাটফর্ম আপনারা করে দিবেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিংবা বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা আছে যে আপনারা দল ক্ষমতা এই প্রসঙ্গগুলো নিয়েই এখন বেশি ব্যতিব্যস্ত। না, খুব স্বাভাবিকভাবেই দেখেন
আমরা যখন জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের রাজনৈতিকভাবে অবতীর্ণ হওয়ার কথা আসলে প্রথমেই কিন্তু আমরা চিন্তা করিনি, কিন্তু দেখেন আমরা যখন দেখেছি যে বারবার এরকম অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, কিন্তু কোনো সময় কিন্তু ছাত্ররা আসলে এই সাহসটা দেখায়নি দল গঠনের। এবং এইটা আমরা মনে করি যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ সাধারণ মানুষ এই নতুন আমরা অভ্যুত্থানের মধ্যেই শুনেছি যে বিকল্প কে, এবার কেন বিকল্প কে এসছে, কারণ যেই রাজনৈতিক বন্দোবস্তগুলো এতদিন ছিল সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ততে এই দল কি নাগরিকের এক লাইনে শুনতে চাই, এই দল কি নাগরিকের নিরাপত্তা বা অধিকারের প্রশ্নে, নাকি এই গণঅভ্যুত্থানে যে নেতৃত্বে যারা ছিল তরুণরা বা শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার প্রশ্নে? অবশ্যই এই অভ্যুত্থানটাই হয়েছিল সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে। এতগুলো মানুষ রাস্তায় নেমে এসছে শুধুমাত্র তো আসলে অন্য কোনো কারণ না, নিজেদের অধিকারের প্রশ্নেই সবাই নেমে এসেছে। এবং এই দল, জি অবশ্যই এই নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি এটাও মানে মানুষের অধিকারের প্রশ্নেই তারা সমুন্নত থাকবে, শক্তিশালী থাকবে, সোচ্চার থাকবে। মনে সামনে অসংখ্য ধন্যবাদ। হারুন রশিদ ভাই আসতে চাই, আমরা তো কেন এই পরিস্থিতি এরকম হলো, কি কাদের কারণে হলো, কারা সম্পৃক্ত, সেই বাস্তবতাগুলো বা ক্ষমা করবেন প্রেক্ষাপটগুলো আমরা আলোচনা করছি। এর সাথে একটা বিপরীত বলি অথবা একই সাথে চলা যদি আর একটা ন্যারেটিভের দিকে যদি লক্ষ্য রাখি, যেটা আমাদের অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা আপা বলছেন, যেটি স্থানীয় সরকার নির্বাচন বলুন, জাতীয় নির্বাচন বলুন, এই যে কোনো নির্বাচনে একটা তো কন্ডাক্ট করা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি এর সাথে জড়িত। এই পরিস্থিতি, সেই নির্বাচন পরিচালনা করা, এখান থেকে এইটি কতদিন, কত সময়ের মধ্যে সম্ভব, কতদিন অপেক্ষা করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম, এই ঘটনাগুলো কোনো ন্যারেটোলজি বা ন্যারেটিভ তৈরি করবে কিনা, এই আলোচনাটাও কিন্তু যারা একটু ডুব দিয়ে ভাবতে চান তাদের মধ্যে আছে। আপনি কিভাবে দেখেন? আপনি খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন তুলছেন। সেটা হচ্ছে যে আপনি দেখেন যে এই সরকার, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায়, খুব ইন্টারেস্টিং না? জি। তো নির্বাচন কোনটা আগে হবে পরে হবে এটা তো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। তাহলে সরকারকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহের চোখে কেন দেখে? আপনি খেয়াল করেন, সন্দেহের চোখে দেখে এই কারণে, কারণ সরকার বোধহয় কারোর পারপাস সার্ভ করছে। এই সরকারের প্রধান সমস্যা কি জানেন তো? এই সরকারকে কেউ সন্দেহ করতো না। মুনিরা যেভাবে চায় সেই রকম সব রাজনৈতিক দল এই সরকারকে সর্বতোভাবে সমর্থন করত, যদি সরকার তার রোড ম্যাপটা দিত যে আমি এই মাসে এই জিনিসগুলো করব, আমি এই সংস্কার করব, আমি এত সালের এত তারিখে নির্বাচন দেবো, এই আমার রোড ম্যাপ। সরকার কিন্তু রোড ম্যাপ দেয় না। এখন তো নির্বাচন নিয়ে সরকার তো বলছে ডিসেম্বরের মধ্যে, অথবা প্রেস সচিব বলল ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী বছরের মাস। আমি সেটাই বলি যে এটা তো নির্বাচন, আমি একটা রোড ম্যাপ দেখতে চাই যে আমরা 2 বছরে এই কাজটা করব। যদি আপনি ওপেন করেন তাহলে 2 বছরে কি কাজ, আমি এইটুকু সংস্কার করতে চাই, আমি এইভাবে নির্বাচন করতে চাই, এর ভিতরে কেউ নতুন রাজনৈতিক দল আসলে তাদের জন্য নিবন্ধনটা ওপেন রাখতে চাই। এটা সব স্টেক হোল্ডার রাজনৈতিক আলাপ করে সেই যে রোড ম্যাপটা সরকার গঠন করতো, ওইটার ব্যাপারে ঐক্যমত দরকার ছিল। ওইটা আলোচনা করে ডিসাইড করলে বাকি কাজগুলো ইজি হয়ে গেছে। সরকারের যেটি সমস্যা হয়েছে, সরকার হচ্ছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। চাপিয়ে দেওয়ার চেষ্টা আপনি যখন করবেন তখন সন্দেহ বাড়বে। কথা নাই বার্তা নেই, হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচন কোত্থেকে আসে? আপনি খেয়াল করবেন এর সাথে একটা মিল আছে। আপনি উপজেলা চেয়ারম্যান বা অন্যান্যদের বাদ দিলেন, হঠাৎ করে একজন সমন্বয়ক বলল ওদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। এই কথা কি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বলছেন? এই কথার পেছনে কোনো স্বার্থ আছে? আবার খেয়াল করবেন হঠাৎ করে একজন উপদেষ্টাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়ে দেওয়া হলো, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তিনি এটার ক কিছু বোঝেন কিনা জানেন। তার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে, এখন আমি খুব ক্লিয়ারলি, একদম সময় নেই, একদম ক্লিয়ারলি টার্গেটটা হচ্ছে ন্যাশনাল ইলেকশনের আগে যারা এই ইলেকশনটা করতে চায় তারা তৃণমূল একটা অবস্থান তৈরি করতে চায়। দ্যাট ইজ নিউ পলিটিক্যাল পার্টি। এটা তো এক অর্থে কিংস পার্টি হচ্ছে। যতই না কথা বলেন, সেটা হচ্ছে ঈদের যেটা দাবি সেটা সরকার মেনে নেয়। খেয়াল করবেন যখন সুপ্রিম কোর্টে যায় তখন তাদের কিন্তু মাথা ব্যথা হয়। কমন পিপুলের দাবি কিন্তু একটাও মানে না। আপনি আজকে খেয়াল করেন, আজকে সচিবালয়ের দিকে যখন গেল, কই কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের বড় নেতাদের ওখানে দেখেছেন? তাদেরকে কিন্তু পুলিশ ঠিক আটকে দিয়েছে। একজনকে বলতে শুনেছি, এইভাবে শক্তভাবে পুলিশ যেভাবে আমাদেরকে আটকায়, শক্তভাবে যদি ছিনতাইকারী চোর ডাকাতদের ধরতো তাহলে সফল হতো। এখানে যদি আবার সার্জিস আলমরা যেত তখন কিন্তু আসেন জনাব আসেন হয়ে যেত। এই বৈষম্য এই সোসাইটির সৃষ্টি হয়েছে, এটা আর এক ধরনের ফেসিবাদের উত্থান হচ্ছে কিনা আমার সেটাই প্রশ্ন। হারুন রশিদ ভাই অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা শেষ মন্তব্য শুনবো, বিশেষ করে সমাধানের জায়গাটি শুনতে চাই। প্রথম সমাধানে আমি এটুকুই বলবো, যেটা অলরেডি আমি বলেছি, যে যোগ্য লোক নিযুক্ত করেন, পপুলার হওয়ার চিন্তা বাদ দেন, কাউকে তুষ্ট করার চিন্তা বাদ দেন, এটা খুব জরুরি। আরেকটা কথা যেটা মানে আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশ আওয়ামী লীগকে
গণহত্যা এসবের থেকেও খুব গুরুত্বপূর্ণ একটি দায় নিতে হবে, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের আনন্দ হরণ করার অভিযোগ। আপনি সেই যে বিএনপি আওয়ামী লীগের নৌকার মিছিলে যে রাত জেগে ভোট গুনার যে উৎসব, সেই উৎসব আপনি মুহূর্তগুলাকে ছিনতাই করে নিয়ে গেছেন। গণতন্ত্র শুধু ছিনতাই করেন নাই, এর দায় বাংলাদেশের মানুষ ভুলবে না। আমি শেষ লাইনটা এতটুকুই বলবো যে মূল বক্তব্য হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এই গভর্নমেন্টকে প্রথম ভাবে যেটা করতে হবে, আমি বায়না করা বন্ধ করো। আগে এটা খুব জরুরি, আমি আর বায়না শুনতে চাই না, কারণ এত বেশি বায়না, মামার বাড়ির আবদার, হঠাৎ করে রাস্তার মধ্যে আপনি বসে পড়তে পারেন না। ডিএমপি কে অ্যাক্টিভ করেন, ঢাকা শহরে মানুষ বের হতে পারে না। বায়না বন্ধ করো, আয়নার সামনে দাঁড়াও, তাহলে দেখতে পাবা কি অবস্থা। বায়নাটা আগে বন্ধ করতে হবে এবং তারপরে আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর রিজওয়ানা করিম সিনিকদা, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। শেষ মন্তব্য শুনুন। ফার্স্ট অফ অল জুডিশিয়ারির ক্যাপাসিটিকে বাড়াতে হবে। আপনি জুডিশিয়ারি যদি কেপাবল না হয়, এত চুরি ডাকাতি চিন্তা আপনাকে তো হ্যান্ডেল করতে হবে, একটা মিনিমাম ডিসপোজাল তো দিতে হবে, এবং সেটা যদি দিতে না পারা যায়, এই চুরি ডাকাতি ছিনতাইয়ের যে মিছিল শুরু হয়েছে এটাকে থামানো যাবে না। এই জন্য জুডিশিয়ারির ক্যাপাসিটি বাড়ানোর জন্য বেঞ্চের সংখ্যা বাড়াতে হবে। আর কিছু যুক্ত করবেন সরকারের পক্ষ থেকে? আর করা সরকারের পক্ষ থেকে তো আমি মনে করি যে উপদেষ্টাদের একটু রদবদল হওয়া দরকার, মেধাবী লোক যাওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ শিফা হাফিজা আপা। শেষ মন্তব্যে কি বলবেন? একটু সমাধানের কথা শুনতে চাই, বলেছেন এর আগেও, তারপর আর কিছু ইমিডিয়েট অবজেক্টিভটা যেন না হয় যে পপুলারিটি। অবজেক্টিভ একটাই, 10 বছর পরে 20 বছর পরে এই দেশের মানুষ আমাদের এই যে আমাদের উপদেষ্টাদের কমিটি সম্বন্ধে কি বলবে, আমার সম্বন্ধে কি। আমি একটা সাইন করে গেছি, আরো 20 বছর পরে আমার শত্রুপক্ষের কেউ এসে ওই জায়গায় বসেছে একই টেবিলে, ওই সাইনটা দেখে বলবে না ঠিকই ছিল। এই জায়গায় যেতে চাই আমরা, প্রত্যাশা করি সকলের ধারণা যাতে ইতিবাচক হয়, সৎ হয়। অসংখ্য ধন্যবাদ মুনিরা শারমিন। আপনার আলোচনা শেষ করবো, বলুন। সবার আলোচনা তো শুনলেন, সবার প্রত্যাশা শুনলেন। আমার মনে হয় যেই মানে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকরা যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এক্সপেক্ট করে, সেটাতে হচ্ছে সংস্কারের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ আসলে আমাদের উপহার দিতে হবে। এবং এর কারণে আমার মনে হয় যে সকল দল রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, কারণ শুধুমাত্র আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর দায় দিলে হবে না, এখানে সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং আমরা যারাই আছি আর কি, আমাদের আমার মনে হয় সেইভাবে করে আমরা যদি আগাই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এবং সেটা সরকারের পক্ষ থেকেও, সরকারের যারা গুরুত্বপূর্ণ পদে আছে তাদেরও আসলে নিজেদের জায়গা থেকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, অন্তত একটা সুন্দর নির্বাচনের আগ পর্যন্ত, এবং সমাজটাকে, দেশটাকে অপরাধমুক্ত করা। একদম প্রত্যেকের জায়গা থেকে সেভাবে করে কাজ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করার আগে জানাতে চাই, আজকের অনুষ্ঠানে যারা সম্মানিত আলোচক হিসেবে যারা ছিলেন, উপস্থিত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং একই সাথে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখেছেন, শুনেছেন এবং যারা কষ্ট করে ফোন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই একই রকম সহযোগিতা আপনাদের কাছ থেকে পাবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি।